ওকে, আসসালামু আলাইকুম। তো আমরা আমি আবার বললাম, আমরা প্রথমে পড়েছিলাম ইম্পর্টেন্ট পিরিয়ডস অফ ইংলিশ লিটারেচার, গুরুত্বপূর্ণ যে 8টা সাবজেক্ট ছিল, অ্যাংলো স্যাক্সন থেকে শুরু করে মডার্ন ইংলিশ পিরিয়ড পর্যন্ত, 450 সাল থেকে বর্তমান যুগ পর্যন্ত 8টা যুগের বিবরণ। তারপর আমরা উইলিয়াম শেক্সপিয়রকে নিয়ে 3টা ক্লাসের মধ্যে একটা লেকচার শেষ করছি। উইলিয়াম শেক্সপিয়র। এরপরে হলো আমরা রোমান্টিক পিরিয়ডের উপরে মোটামুটি একটা পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ হয়েছে। এখন লিটারি টার্ম গুলা আমরা পড়বো। লিটারি টার্ম পড়াইতে সময় আমরা আগে জানাই রাখি, বেশ উল্লেখযোগ্য সংখ্যক লিটারি টার্ম আমরা ক্লাসের মধ্যে আলোচনা করে ফেলছিলাম। তোমাদের এটা এটা মনে হয় কিনা? জি স্যার। ওকে, জি স্যার। দেখো। হ্যাঁ, ওকে। এখন যেগুলো বিশ্লেষণ করছে সেগুলো তো আছেই, এখন যেগুলো করিনি আমরা সেগুলো ইয়ে করবো। ওকে, চলো। উম, ওই হুম। তো এলিটারেশন ক্লিয়ার কিনা? কোনোটা না বুঝা বুঝার ভান করে চলে যায় না। আমার একাধিকবার, আমরা তো ধীরস্থির ভাবে ক্লাস করতেছি, এবং শর্ত ছিল যে ক্লাস সংখ্যা বেশি হবে। এলিটারেশন লিটারে মানে হুম, এই যে ওয়াটার ওয়াটার এভরিহোয়ার, রিপিটেশন অফ সেম কনসোনেন্ট সাউন্ড, ডান। এলেগরি নিয়ে গত ক্লাসে আমরা বলছিলাম, এলেগরি হলো ওই যে প্রধানমন্ত্রী রাঙামাটিতে শান্তির পায়রা অবমুক্ত করলেন, হ্যাঁ, অবমুক্ত করলেন, শান্তির পায়রা উড়িয়ে দিলেন। তাহলে দুইটা বিষয়, একটা পায়রা অবমুক্ত হয়েছে, এটা লিটারালি মিনিং আমরা বুঝছি, যে আক্ষরিক ভাবেও একটা অর্থ আছে। তাহলে এলিগরি হলো রূপক, যেটার একটা আক্ষরিক অর্থ থাকে, আর এক বা একাধিক কি থাকে বলো, লিটারাল মিনিং, ওয়ান অর মোর সিম্বলিক মিনিংস। তাহলে আমাদের পাঞ্জেরি কবিতা, রাত পোহাবার কত জরি পাঞ্জেরি, আবার সোনার তরী কবিতা, এগুলো সবই কি বলো, রূপক বা এলেগরি। তো ইংরেজি সাহিত্যে ফেয়ারি কুইন, এটা একটা এলেগরি। এটা রানীর অন্তরালে, ওই যে নায়ক নায়িকার অন্তরালে কাকে গ্লোরিফাই করা হয়েছে বলতো, একজন রানী এলিজাবেথকে। উইলিয়াম শেক্সপিয়র দ্য টেম্পেস্টের মধ্যে আমি বলছি যে এখানে গুড এবং ইভলের মধ্যে একটা যুদ্ধ দেখানো হয়েছে। গুড এবং ইভল আসলে কোথায় থাকে বলতো আমাদের? আমাদের মনের মধ্যে যে দ্বৈত সত্তা আছে, এটা সবসময় যুদ্ধ করে। এরপরে জন বানিয়ানের পিলগ্রিমস প্রগ্রেস আমরা পড়বো। পিলগ্রিমস প্রগ্রেস আছে না, ওই নায়ক ধরো এখানে এই বোঝা নিয়ে এই পার থেকে ওই পারে যাচ্ছে। আমরাও কিন্তু কি করি জানো, আমরাও সবাই কিন্তু পিলগ্রিম, আমরাও কিন্তু সবাই তীর্থযাত্রী। আমরা এই পার ছেড়ে ওই পারে যাচ্ছি, আমরা নকল করি। নকল মানে ইন্তেকাল, ইন্তেকাল মানে কি বলো, মানুষ কি মারা যায় নাকি লোকান্তরিত হয় বলো তো? লোকান্তরিত হয়। লোকান্তরিত হয় মানে ইন্তেকাল। আমরা ইন্তেকাল মানে হলো যে উম, নকল করা, কপি করা, অর্থাৎ সেইখান থেকে ওইখানে যাওয়া, এই স্থান থেকে ওই স্থানে যাওয়া। হিন্দু ধর্মে এটাকে বলা হয় যে সাপ যেমন খোলস পাল্টায় না, তো আত্মাও কিন্তু এরকম খোলস পাল্টায়, বুঝছো কিনা? তো মানে তাহলে এই যে দেখো, ওই যে নায়ক এই মানে বোঝা কাঁধে নিয়ে এই পার থেকে ওই পারে যাচ্ছেন, এখান থেকে ওইখানে যাচ্ছেন, আমরাও কিন্তু পাপ পুণ্যের বোঝা নিয়ে একটা নির্দিষ্ট গন্তব্যের দিকে চলে যাচ্ছি। তাহলে পিলগ্রিমস প্রগ্রেসের সেই বিখ্যাত ইয়াটা আর কি, জন বানিয়ানের লেখা। জন বানিয়ান নামটা কি আজকে প্রথম শুনলা নাকি জীবনে আর কোনোদিন শুনছো? বলতে কি মনে করতে পারো কিনা বলো তো? জন বানিয়ান। হ্যাঁ শুনেছি। হ্যাঁ, কোথায় আমি একজনের সাথে রিলেট করে বলছিলাম, কার সাথে বলছিলাম বলো? দুইজনের জেলখানা নিয়ে আটকাইছিল, জন বানিয়ানের সাথে আরেকজন আছে, জন মিল্টন। জন মিল্টন স্যার। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, জন মিল্টন। ওই যে রাজা যখন আসছিল, আসার পরে তো রাজাকে হত্যা করার পরে ওনারা কিন্তু রাজতন্ত্রের বিরোধী কবিতা টবিতা লিখছিল। রাজা যখন আসছিল তখন ইউটার্ন নিছে কে বলো, ডিগবাজি খেয়েছিল কে? ব্রাইডেন। ড্রাইডেন স্যার। এই তো, হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ, মাশাআল্লাহ, ভালোই। নাথানিয়েল হাথর্ন, ইয়ং গুডম্যান ব্রাউন, হ্যাঁ, সাংঘাতিক, সাংঘাতিক। এটা আমি যদি সুযোগ পাই বলবো, এটা মডার্ন এজের মধ্যে। ইয়াং গুডম্যান ব্রাউন হলো উম, ধরো একটা উম, উম, তো অন্যভাবে বলি আমি, ধরো ধূমপানের দোকান। তুমি এটা যতটুকু নেতিবাচক ভাবার অতটুকু নেতিবাচক ভাইবো। ধূমপানের দোকান, আমি তোমার পরামর্শ দিলাম ধূমপান খাইবা না, মসজিদের হুজুরও পরামর্শ দিল ধূমপান না জায়েজ, কথা বুঝছো কিনা? তোমার বাবাও কি বললো, ধূমপান না জায়েজ, ধূমপান করো না, ক্ষতিকর। হ্যাঁ, স্টুডেন্ট বলছে যে না আমি ধূমপান করি না। আলটিমেটলি আমাদের সবারই দেখা হয়েছে কোন জায়গায় বলো? এই যে কোন জায়গায় দেখা হয়েছে বলো ধূমপান, ওই যে সিগারেটের দোকানে, সবার সাথে সবার মিটিয়ে গেছে। আমার কথাটা বুঝছো কিনা?
আমরা মানে বাহ্যিক ভাবে যত সাধুতা দেখাই, আত্মিক ভাবে সাধুতা না, আমি আত্মিক ভাবে ওই অপকর্মের সাথে কি গেছি বলো, জড়িত আছি। আমার 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 মূল কথাটা বুঝছো কিনা? ইয়াং গুডম্যান ব্রাউনের মধ্যে জি দিয়ে স্যার। বুঝাবো তোমাকে। দাঁড়াও, একদিন আমার মনে আছে, একবার আছে না মেসে থাকতে, আমরা তিনজনই, আমি তো জার্নি করে আসছিলাম এত ক্লান্ত। ধরো এটা আমার আমার ক্লান্তির কারণে আমি রোজা রাখা আমার পক্ষে কোনো ক্রমেই আমার ভাঙা লাগছিল আর কি। হ্যাঁ, এখন বলতে পারতেছি না যে আমি রোজা, হ্যাঁ বুঝো না একটা ইয়ে আছে না, ভাবসাব আছে না। ওই আমার রুমমেট যে দুইজন ছিল, ওরাও বলতেছে যে আমরাও না খাই রোজা রাখছি। তারপরে দুপুরবেলা দেখা গেল আমি তো যে মোহাম্মদপুরে একটা রেস্টুরেন্টে ঢুকছি, এরপর পরপর দুইজন কি করছে বলো আবার, ঢুকে গেছে রেস্টুরেন্টে। দুইজনে ঢুকার পরে, কারণ সবাই তো রোজা, একজন আরেকজনের দিয়ে তাকাতাকি করতেছি আর কি। হ্যাঁ, এবারে বললাম আর। তো ফলে ইয়াং গুডম্যান ব্রাউনের মধ্যে দেখবা যে সবাই এমনি সুফি সাধক, কিন্তু অন্তরালে সবাই যে কোন জায়গায় দেখা হয়েছে কিনা বলছে, এজ এ এজ এ ডেস্টিনেশনে যে সবার দেখা হয়েছে। হ্যাঁ, তো এলিগরিটা হলো মানে আচ্ছা দেখ, এটা ইয়াং গুডম্যান ব্রাউনটা পড়াবো। তারপরে নাথানিয়েল হাথর্ন, দ্য স্কারলেট লেটার। স্কারলেট লেটার হলো লাল লাল বর্ণের, এটাও পড়বো। নাথানিয়েল হাথর্নের একটা আমেরিকান উপন্যাসের মধ্যে এটাকে একদম শ্রেষ্ঠ উপন্যাস অনেকে মনে করেন আর কি। নাথানিয়েল হাথর্নের একটা নাম হলো দ্য স্কারলেট লেটার। মানে স্কারলেট লেটারের তোমার গল্প পরে বললো, মনে রেখো যে ওই মহিলাটার গায়ে লেখা ছিল লাল বর্ণের এ। এই হলো ঘটনা, বুঝছো কিনা? এ এ মানে কি, এই এ নিয়ে উৎস, এ মানে হলো অ্যাডাল্টারি। মোট কথা হলো যে ওই মহিলার সাথে, ওই মহিলা ধরো কোন এক যাজকের সাথে একটা ইলিসিট রিলেশনশিপের কারণে তার সম্পর্কটা কি হয়ে গেছে বলো, তার সন্তান হয়ে গেছে। কিন্তু এই সন্তানের বাবাকে সে কখনো পরিষ্কার ইয়ে করে নেই। যদি ওই মুখোশটা উন্মোচন করে দেয় তাহলে কিন্তু ওই যে যাজকের রূপ বের হয়ে যাবে। তাহলে ওইখানে স্কারলেট লেটারের মধ্যে তিনি বলছেন যে আমরা অপরাধ এবং কিছু সাধুতার বেশে অনেক আমরা অপরাধ ধরে আটকে রাখি আর কি, বুঝছো কিনা? মূল অপরাধী কিন্তু যাজক, কিন্তু ভুক্তভোগী হচ্ছে কে বলো? ভুক্তভোগী হয়েছে ওই মা। কার মা বলতো? ওই সন্তানের মাটা। কারণ ওই সন্তান, মা আবার প্রকাশ করতে পারতেছে না কার কথা, যাজকের কথা। তো এই সবগুলোই কিন্তু রূপক। রূপক মানে দেখবা যে আহ, মানে এর আক্ষরিক একটা অর্থ থাকবে, অর্থ থাকবে, কিন্তু এটার বিহাইন্ড দ্য সিনে কি আছে বলো, একটা সিম্বলিক অর্থ থাকবে, এটার পিছনে প্রতীকী অর্থ আছে। এই প্রতীকী অর্থ হলো যে আমার পাপের বোঝা, আমি পাপ করছি, কিন্তু খেসারত দিচ্ছে কে বলো? অনেক ক্ষেত্রে অন্যজন, অন্যরা। ওকে, এগুলো গল্পগুলো আমি ক্লাস ইনশাল্লাহ শেয়ার করবো। পরে হলো জর্জ অরওয়েলের লেখা এনিমেল ফার্ম। তুমি বোঝো, আমি যদি বলি গরু, এই যে দেখো না, গরু, ছাগল, ভেড়া, হাঁস, মুরগি, কবুতর, কিসের নাম বললাম বলো? কিসের প্রাণীর নাম? নাম। না, এগুলো মানুষের নাম। আমরা মানুষকে বলি তুমি একটা আস্ত গরু। তুমি ছাগলের মতো এমন করতেছো কেন? হ্যাঁ, তুমি তো বিয়ে করে ভেড়া হয়ে গেছো। তারপরে তোমার বাঘের বাচ্চা, তাই না? সিংহের মতো গর্জন করে উঠছে। এরপরে ইয়া আহ, মুরগি কবির, এগুলো আমরা বলি না? তাহলে এগুলো বোঝা গেল এই প্রাণীর বৈশিষ্ট্য কার মধ্যে আছে বলো? মানুষের মধ্যে আছে। তো ওই যে এনিমেল, এনিমেল ফার্মের মধ্যে যত এনিমেল যা দেখানো হয়েছে, এটা এনিমেল না, এগুলো কি বলো? মানুষ। ওকে, এলিউশন, এটা গুরুত্বপূর্ণ না? তারপর তোমার বললে, এলিউশনটা হলো কোন বাংলায় হলো যে আহ, কোন বিখ্যাত ব্যক্তি বা ঐতিহাসিক ঘটনাকে পরোক্ষভাবে উপস্থাপন করা। তোমার আমি এলিউশনটা একটু বুঝাই। একাত্তরের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার, এই বাংলা অর্থ কি বুঝছো? একাত্তরের হাতিয়ার হলো 1871, এটা বুঝছো? একাত্তরের 1971। হাতিয়ার হলো 71,000 টাকা দিয়ে কিনছি, এটা বুঝছো? নাকি রাইফেলের নাম 71, রাইফেল 71, এমন কিছু বুঝছো? নাকি 1971 কে বুঝছো? 1971। শুধু কি ওই সালটা বুঝছা, নাকি মুক্তিযুদ্ধের চেতনা মানে গণতন্ত্র অধিকারের চেতনা বুঝছো? মুক্তিযুদ্ধের চেতনা। মুক্তিযুদ্ধের চেতনা। গণতন্ত্র, মুক্তিযুদ্ধ, মুক্তির চেতনা, মুক্তির হাতিয়ার গর্জে উঠুক। আর এবার মুক্তি শব্দের পরিবর্তে আমি কি শব্দ ব্যবহার করছি?
একাত্তরের চেতনা। আমার কথা বুঝছো কিনা? 71-এর হাতিয়ার। দাঁড়াও, তাহলে এই 71 দ্বারা মুক্তির হাতিয়ার গর্জে উঠুক আরেকবার, এই কথা না বললে মুক্তির পরিবর্তে আমি 71 ব্যবহার করছি। 71 ব্যবহার করে একটা ঐতিহাসিক ঘটনা কি বুঝাইছি যে 71 আমরা মুক্তির বিরুদ্ধে, মুক্তির জন্য আমরা যুদ্ধে। আরো একটা শোনো, এই যে ওর সামনে রুমিও রুমিও করে ঘুরোঘুরি করো না। কি বলছি? আমাদের এই স্কুলের সামনে রুমিও রুমিও ভাব করে দৌড়াইও না। রুমিও রুমিও ভাব, হোয়াট ডু ইউ মিন বাই? প্রেমিক প্রেমিক ভাব। প্রেমিক শব্দের পরিবর্তে আমি কি শব্দ ব্যবহার করছি? রোমিও। সেম। কিন্তু এই রোমিও, রোমিও। প্রেমিক বললে ঐতিহাসিক কোনো ঘটনার দিকে ইঙ্গিত করা হয়? অন্য কোনো কিছু ইতিহাস চর্চা করতে সুযোগ পারি? কোনো ঘটনা মনে পড়ে প্রেমিক বললে? জি, না স্যার। স্যার। কিন্তু না রোমিও স্যার। বললে প্রেমিকও বুঝি, সাথে একটা ওই রোমিও জুলিয়েটের কথা আমার মনে পড়ে। কোন একটা শব্দ ব্যবহার করে। আবার আসো, তুমি কি একিলিস হিল নামটা শুনছো কিনা? জি স্যার। জি স্যার। জি স্যার, জি, স্যার। ট্রয়। আচ্ছা, শুনো, একিলিস হিল অর্থ কি? দুর্বল Weak. দিক। দুর্বল জায়গা। ট্রয় যুদ্ধের মধ্যে এই ট্রয় যুদ্ধের গল্প ক্লাসটা যখন করাবো তখন দেখবা, ট্রয় যুদ্ধে একিলিসের মা থেটিস স্টিক্স নামের একটা নদীতে গিয়া একিলিসকে, তার পুত্র একিলিসের পা দুইটারে এমনি ধরছেন, এই যে এমনি ধরছেন, পায়ের দুইটা তলে ধরে এমনি চাপাই দিছে। পুরো শরীরে পানি লাগছে। পানি লাগে না কোন জায়গায়? পায়ের তালুতে। পায়ের তালুতে। বুঝছো? এটা হলো কি বলো? ওর দুর্বল জায়গা। একিলিস হিল। বলো একিলিস হিল। তাহলে ওয়ান্স উইক পয়েন্ট। তো ইয়াতে আসছে জামাতি ইসলামী ইজ দ্য একিলিস, না সরি, লাইনটা আগে পড়ো। জামাতি ইসলামী ইজ দ্য উইক পয়েন্ট অফ বিএনপি। ওই ইয়ার মধ্যে ছিল, ওই গত নির্বাচন আগে ডেইলি স্টার ইয়া ছিল লাইন, জামাতি ইসলামী ইজ দ্য উইক পয়েন্ট অফ বিএনপি। এই লাইনটা তুমি বাংলা অর্থ বুঝছো কিনা? জি স্যার। মানে বিএনপির যতবার সরকার ঘায়াল করতে চাইছিল কার কথা নিয়ে আসছিল, না জামাত ইসলামের মদতদাতা বইলা হেনস্থা করছে, করছে না? ইয়েস। তো ডেইলি স্টার ব্যবহার করছে জামাতি ইসলাম ইজ দ্য একিলিস হিল অফ বিএনপি। একিলিস হিলের অর্থ তুমি অনুবাদ করার সময় দুর্বল পয়েন্টে তো বলছো নাকি, উইক পয়েন্টে তো বুঝছো। জি স্যার। জি একই স্যার। সাথে একিলিসের একটা ঐতিহাসিক বিখ্যাত ঘটনার কথা ইঙ্গিত করছো কিনা, যে ওই যে একিলিস হিল মানে হলো দুর্বল পয়েন্ট। ট্রয় যুদ্ধের সময় কোনো জায়গা দিয়ে তারে আঘাত করতে পারে না, শুধু আঘাত করছে পায়ের গোড়ালিতে, প্যারিস, তখন সে মারা গেছে। তাহলে ওয়ান্স উইক পয়েন্ট। তাহলে কোন শব্দের পরিবর্তে এমন শব্দ ব্যবহার করা, সিনোনিম হিসাবে ওই শব্দটা ব্যবহার করা, কিন্তু ওই শব্দটা ব্যবহার করলে কোনো ঐতিহাসিক কোনো ঘটনার দিকে আমরা ইঙ্গিত করতে পারি। কথা হচ্ছে এটার নাম এলিগেশন। ওকে, দেখো, জামাত ইসলাম ইজ এই যে জামাত ইসলাম ইজ দ্য একিলিস হিল অফ বিএনপি, ডোন্ট অ্যাক্ট লাইক রোমিও ইন ফ্রন্ট অফ হার। তাই না? তাহলে আমি লাভার না বলে রোমিও শব্দটা ব্যবহার করছি। হ্যাঁ, এবং এই যে এই যে দ্য রাইজ অফ পোভার্টি উইল আনলক দ্য প্যান্ডোরাস বক্স অফ ক্রাইম। হোয়াট, কেউ কি প্যান্ডোরাস বক্স শব্দের অর্থ জীবনে শুনছো কিনা? প্যান্ডোরাস বক্স। এটা কি মিস্টেরিয়াস বক্স এরকম? কে বলতে পারবো এনিওয়ান? প্যান্ডোরাস বক্স মানে জীবনে কি প্যান্ডোরার বাক্স, প্যান্ডোরাস বক্স নাম শোনো নাই? স্যার স্যার মেবি শুনেছি একটা মুভিতে পরীক্ষায়। এরকম শুনছিলাম। কি এটা? প্যান্ডোরাস বক্স শব্দের অর্থ কি হইতে পারে? একজনও নাই, মানে কেউ শুনো নাই, অনুমানও করতে পারতেছে না যে প্যান্ডোরাস বক্স কি হইতে পারে? স্যার এটা একটা বক্সের ছিল, প্যান্ডোরাকে দেয়া না আমি হয়েছিল। না, তা বলি না, আগে বাংলা অর্থ কি বুঝছো প্যান্ডোরাস বক্স? দুঃখ বয়ে আনে এমন কিছু, কিন্তু এটা এরকম দুঃখ কিছু বয়, মনে এরকম কিছু, এরকম কিছুই, দুঃখ বয়, দুঃখ দুঃখ। কিন্তু এটার হ্যাঁ, মধ্যে আসলে হোপ নিয়ে থাকি, এরকম কিছু মনে একটা হ্যাঁ, মানে শুনছিলাম। বাংলা অর্থটা প্যান্ডোরাস বক্সে বাংলা অর্থটা কি বের করো। হ্যাঁ, মানে এক- একটা ঘটনা থেকে অসংখ্য ঘটনার উৎপত্তি, একটা কারণ থেকে অনেকগুলা দুর্ঘটনার উৎপত্তি, এরকম কিছু বোঝাচ্ছে। দ্য রাইজ অফ পোভার্টি উইল আনলক, এই দারিদ্র্যের কারণে অপরাধের প্যান্ডোরাস বক্স উন্মোচিত হয়ে যাবে। বুঝছো কিনা?
অপরাধের অসংখ্য দুয়ার খুলে যাবে। ওকে, এখন প্যান্ডোরাস বক্স আসলে কি আগে বলো। দরিদ্রতা বাড়লে, দারিদ্র্য বাড়লে অনেক অপরাধের চক্র সক্রিয়, অপরাধের বিভিন্ন চক্র মাথা চারা দিয়ে ওঠে কিনা? জি স্যার। কি অপরাধ বললে ছিনতাই হয়, মারামারি হয়, ডাকাতি হচ্ছে, তাই না? পরে সরি সরি দরিদ্রতা থাকলে তারপরে ঘুষের কারবার হচ্ছে, সুদ করতেছে, মানে অনেকগুলো অপরাধ হচ্ছে কিনা বলো? স্যার এটা কি অন্যের সম্পত্তি। অভাবের প্রভাবটা বোঝাচ্ছে? এখন মানে এই লাইনটার অর্থ হলো যে দ্য রাইজ অফ পভার্টি উইল আনলক দ্য প্যান্ডোরাস বক্স অফ ক্রাইমস। ক্রাইমের অসংখ্য দুয়ার উন্মোচন করে দেবে। এখন প্যান্ডোরাস বক্সটা আসলে কি? প্যান্ডোরাস বক্স হলো, আমার একটু বলে রাখি, এই যে দেখছেন এটা, এটা কি? এই হলো প্যান্ডোরা। হ্যাঁ, দেখতেছো প্যান্ডোরাকে? ওকে, আমি একটু সময় নিয়ে তোমার একটু গল্পটা ছোট্ট করে পড়ে শোনাই। প্যান্ডোরা হলো হাওয়া আলাইসাল্লাম। হিন্দু ধর্মে প্যান্ডোরা হলো শতরূপা। খ্রিস্টিয়ান এবং ইহুদি ধর্মে প্যান্ডোরা হলো ইভ। অর্থাৎ আমরা যেমন আদম আলাইসাল্লাম, হাওয়া হাওয়া আলাইসাল্লাম বলে, হিন্দুরা যেমন মনু শতরূপা বলে, পৃথিবীর প্রথম মানবী। ঠিক আমরা গ্রিক থিওলজিতে প্রথম মানবীর নাম কি ছিল বলো? প্যান্ডোরা। ওকে, তো যাই হোক, ওই অলিম্পাসের দেবতারা যখন ডাইনাদের সর্বশ্রেণী নেই, এটা বিশাল ইতিহাস, ওইখানে যাওয়ার দরকার নাই। এটা ওই বিভিন্ন স্তরের রাজত্ব ছিল দেবতাদের মধ্যেও। কিছু পৃথিবীতে নতুন প্রাণী সৃষ্টি করার ভাবে তারা ভাবতেছে পৃথিবীতে নতুন প্রাণী সৃষ্টি করবে। যেমন আমরা ইসলাম ধর্মে কিন্তু এরকম আছে, হ্যাঁ, ইয়া আমি পৃথিবী ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে খলিফা প্রেরণ করতে চাই। মানুষ সৃষ্টির আগে আল্লাহ ইয়ে করছে না? আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞেস করছিল কিনা, ইন্নী জাইলুন, আমি পৃথিবীতে কি পাঠাইতে চাই? খলিফা, প্রতিনিধি প্রেরণ করতে চাই। কালু আতাজালু, বলো যে আরে আপনি পাঠাবেন আল্লাহ, এরা তোমার আমার মানে রাহাজানি করবে, মানে হ্যাঁ। পরে আল্লাহ বললেন যে ইন্নী আলামু মা লা তা'লামুন, নিশ্চয়ই আমি যা জানি তুমি তা জানো না, এরকম। তো তারাও বললো যে পৃথিবীতে প্রথম মানুষ পাঠাবে। দায়িত্ব দেওয়া হয় এপিমেথিউস এবং প্রমিথিউস। তুমি কি প্রমিথিউস নামটা জীবনে শুনছো? জি স্যার, শুনছি। জি স্যার। প্রমিথিউস প্রমিথিয়াস বাউন্ড, প্রমিথিয়াস আনবাউন্ড। বাউন্ড কে লিখছে আর প্রমিথিয়াস আনবাউন্ড? আনবাউন্ড। প্রমিথিউস বাউন্ড কে লিখছে, আনবাউন্ড কে লিখছে? আনবাউন্ড লিখছে শ্যালি স্যার, শেলি। আর শেলি। বাউন্ড কে লিখছে? স্কাইলাস। স্কাইলাস। স্ক্যানাস। স্কাইলাস। এপিমেথিউস পৃথিবীতে প্রথম প্রাণীর সৃষ্টি করে এবং তাদেরকে সব ভালো গুণ দেওয়া হয়, বুঝছো কিনা? ও ও আল্লামা আদামা কুল্লাহা, কোরআন শরীফে কিন্তু দেখো ধর্মের কিন্তু আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সব শিখিয়ে দিয়েছেন, জানো, মানুষকে সব জ্ঞান দেওয়া হয়েছে এরকম। পরে তাদেরকে ভালো গুণ দিয়ে দেওয়া হয়। পরে প্রমিথিউস দেখে, প্রমিথিউস মানুষের মতো দেওয়ার মতো আর সব গুণ দিয়ে দিয়েছে, হ্যাঁ, মানে মানে এপিমেথিউস তাকে দুই ভাই তো, তো এপিমেথিউসকে দায়িত্ব দেওয়া হয়েছে যে মানানোর জন্য সব গুণ দিছে। কি কি গুণ দিছে তুমি দেখো। যেমন ধরো, মানে একের প্রত্যেক, আমি সামনে আছে দেখে বলতেছি। তারপরে এখন প্রমিথিউস দেখে যে আর দেওয়ার মতো কিছু নেই, তো ফলে এখন সে কি করলো, স্বর্গ থেকে ওই আগুন ইয়ার ব্যবহার ছিল না, সে আইনা দিছে কি বলো, স্বর্গ থেকে কি চুরি করে নিয়ে আসছে? আগুন। আগুন চুরি করে নিয়ে আসছে। ফলে দেবরাজ জিউস, মনে রাখবো গ্রিক খোদার নাম হলো জিউস, মানব জাতির উপর রেগে গিয়ে তাদের শাস্তি দেওয়ার জন্য হেফেতাসকে দিয়ে একটা মাটির তৈরি নারী বানিয়ে নেন, যার নাম দেয়া হয় প্যান্ডোরা। বিষয়টা হচ্ছে কিনা? এবার আসো প্যান্ডোরা। প্যান্ডোরা কি করছে দেখো। প্যান্ডোরাকে প্রত্যেক দেবতা এই অবদান রেখেছে প্যান্ডোরাকে গড়ে তুলতে। প্যান্ডোরা তৈরি করার জন্য ভালোবাসার দেবী আফ্রোদিতি, শব্দটা মনে রেখো। ভালোবাসার দেবীর নাম কি? প্রেমের দেবীর নাম কি? আফ্রোদিতি। ভুলা যাবে না কিন্তু, আফ্রোদিতি। একটু পরে কাজে লাগবে। প্রেমের দেবীর নাম হলো আফ্রোদিতি। বেছে নেওয়া হয় মডেল হিসাবে। আফ্রোদিতিকে দেয় কি বলো, সৌন্দর্য, লাবণ্য, আকাঙ্ক্ষার, মানে অনেক আফ্রোদিতি প্রেমের দেবীর সৌন্দর্য আছে। হারমিস, যুদ্ধের দেওয়া হয়, যুদ্ধের যে দেবতা সে দিয়েছে দৃঢ়তা। অ্যাপোলো মানে
গডেস অফ মিউজিক, তাকে সঙ্গীত শেখায়। এবার প্রত্যেক দেবতা দিয়েই কিন্তু তাকে মানে দেবদেবীর যে বৈশিষ্ট্য আছে তাকে তার জ্ঞান বিজ্ঞান সবকিছু দেওয়া হয়েছে। আচ্ছা, সবশেষ দেবরাজ জিউসের স্ত্রী হেরা, বলো জিউসের স্ত্রীর নাম কি? হেরা। তাহলে হ্যাঁ, এই যে হেরা, হ্যাঁ এই আমার সাথে কয়েকটা নাম মনে রেখো। বলো প্রেমের দেবীকের নাম কি? আফ্রোদিতে। 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 জিউসের স্ত্রীর নাম কি? হেরা। নামটা মনে রেখো আর কি, কারণ পরে গল্পে কাজে লাগবে, তো একজন একবার শুনে রাখতেছি। হেরার মধ্যে দেওয়া হেরার হেরা হেরা প্যান্ডোরাকে উপহার দেয় কি বলো? কিউরিওসিটি। কি উপহার দেয় বলো? কৌতূহল। ওকে, যাই হোক, এবার আসো। এবার এপিমেথিউস, হ্যাঁ, এপিমেথিউস এবং প্রমিথিউস দুজনকে তো শাস্তি দেবে, এটা এই সিদ্ধান্ত নিয়েছে। এখন এই নারীকে বানাইয়া তোমার এপিমেথিউস এর কাছে পাঠাই দিছে কে বলো? এই প্যান্ডোরাকে পাঠানোর পরে এবার শুনো, প্রমিথিউস বলছে যে ভাই তুমি ওরে বিয়ে করো না, কিন্তু সে বিয়ে করে ফেলছে। বিয়ের অনুষ্ঠানে এপিমেথিউস প্যান্ডোরার বিয়েতে দেবরাজ জিউস একটা বাক্স উপহার দেন, কিন্তু উপহার দিয়ে নিষেধ করছেন কি বলো? একটা বাক্স উপহার দিচ্ছেন, দিয়ে কি বলছেন বলো? খুলতে নিষেধ করছিলেন। খুলতে নিষেধ করে দিচ্ছেন, এটা খুলো না। হ্যাঁ, এবং বলছে যতদিন খুলবা না ততদিন তোমরা সুখে শান্তিতে বসবাস করবা। এবার আমার দিকে তাকিয়ে শোনো। এখন মানুষের ভিতরে আছে কি বলো? অদম্য কি বলো? কৌতূহল। হার্ড কৌতূহল। মিউজিক, হার্ড মেলোডিজ আর সুইট বাট দোজ আনহার্ড আর সুইটার। লাইনটা বলো, কে বলছিল? হার্ড মেলোডিজ আর সুইট বাট দোজ আনহার্ড আর সুইটার। যে গান শুনেছি তা মধুর, যা শুনি নাই তা আরো মধুর। এই কথাটা তুমি জীবনে শোনো নাই? এই লাইনটা কেউ বলতে পারবে না কোন জায়গায়, কি কও এগুলা? স্যার জন কিটস জন বলছে। কিটস স্যার। ওটস বলছি। গ্রিসিয়ান জন আর্নে কিটস বলছিল। বলছে। হ্যাঁ, জন স্যার কিটস কিটস বলছিল। বলছে। হ্যাঁ, জন কিটস, হার্ড মেলোডি। তাহলে এই যে মানুষ অজানা কি জানতে চায়, তো সব প্যান্ডোরার মধ্যে কিন্তু এখন আছে কৌতূহল। এই যে তার এখন মনের মধ্যে উকি ঝুঁকি দিতেছে, বলে এইটার মধ্যে কি আছে, বুঝছে কিনা বিষয়টা? এখন তার হাজবেন্ড এপিমেথিউস একদিন বাজারে গেছে, যাওয়ার পরে হ্যাঁ তখন সে কি করছে বলো? মনে রাখবা, ততদিন পর্যন্ত পৃথিবীতে কোনো জরা দুঃখ কষ্ট রোগ শোক কিছুই ছিল না। তারপর প্যান্ডোরা কি করছে, ওই বাক্সটাকে একদিন ইয়ার অনুপস্থিতি, তার হাজবেন্ড এপিমেথিউস এর অনুপস্থিতিতে কি করছে বলো? এই বাক্সটা উন্মোচন করছে। করার পরে শা 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 করে সব বের হয়ে গেছে। কি বের হয়েছে? দুঃখ কষ্ট হতাশা গ্লানি প্রিলিমিনারি ফেল, প্রেমের ব্যর্থতা, স্বামী স্ত্রী দ্বন্দ্ব, গৃহ বিবাদ, এরকম ধরনের করোনা ভাইরাস, এই সবগুলো বের হয়ে গেছে। সে দপাস করে কি করছে বলো? বন্ধ করে ফেলছে। এরপরে এখন তো হ্যাঁ, সে তো কান্নাকাটি করে মানে পুরা হাউমাউ করে কান্নাকাটি করতেছে। এরপরে এপিমেথিউস আবার আবার আসছে বাসায়, আসার পরে বললো যে কি ঘটনা, কান্না করতেছে কেন? বললো যে আমি এই বাক্সটা যখন খুললাম তখন তো বাক্স থেকে সব দুঃখ কষ্ট প্রেমের ব্যর্থতা সব তো বের হয়ে গেছে। বললো যে সর্বনাশ, কিভাবে বলছো? তারপরে বললো যে আমি এইভাবে বলছি। সে আবার কি করছে বলো? খুলছে, খোলার পরে বের হয়ে আসছে কে বলো? আশা। আশা, হুপ বললো যে মানে প্রণাম, যে আপনি যখন এই দুঃখ কষ্ট গুলা আপনি যখন বের করছিলেন তখন হঠাৎ করে বন্ধ করে ফেলার কারণে আমি যে আমি আটকা পড়ে গেছিলাম, এখন আমি বের হয়ে গেলাম। আপনার সন্তানেরা যখনই যত কষ্টে দুঃখে যত ধরনের ক্যান্সার রোগ বিরোগ যত কিছু হোক না কেন, আমি তারা যত দুঃখে কষ্টে থাকুক আমি তাদেরকে বাঁচিয়ে রাখবো। আশা, আমার নাম কি বলো? আশা। আশা। এই যে আমরা যত প্রিলিমিনারি ফেল করি তারপরে আবার কি নিয়ে ইয়া হয়ে গেল, দুঃখ কষ্টে থাকি, সবকিছুর পরে কি নিয়ে বেঁচে থাকি বলো? আশা আশা নিয়ে। বুঝছো কিনা? এই হলো প্যান্ডোরাস বক্সের মানে মূল আদি গল্পটা। তো প্যান্ডোরাস বক্স হলো যে একটা কারণ থেকে অনেকগুলা কারণ সংগঠিত হওয়া হলো, হ্যাঁ, প্যান্ডোরাস বক্স ওপেন হওয়া, উন্মোচন করে ফেলা। তাহলে ওই যে বললাম আমি যে এই লাইনটার সাথে এই লাইনটা যদি আমি বলি যে দ্য রাইজ অফ পভার্টি উইল আনলক দ্য প্যান্ডোরাস বক্স অফ ক্রাইম, মূল কথা শোনো। এই আম, দরিদ্রতা বৃদ্ধি
দরিদ্রতা বৃদ্ধি অপরাধের অসংখ্য দুয়ার উন্মোচন করে দেবে। এই বাক্যটার সাথে কি প্যান্ডোরার গল্পের কোনো মিল আছে কিনা? আগে বলো মিল নাই, মানে ওই শব্দ আমার দরকার নেই। আনলক দ্য ডোরস অফ মেনি ডোরস অফ ক্রাইম, এটা বললে আমি হইতো না? প্যান্ডোরাস বক্স অফ ক্রাইম না বইলা আনলক দ্য মেনি ডোরস অফ ক্রাইম বললে হয় কিনা? জি জি স্যার। স্যার হয়। ওই মেনি ডোরস অফ ক্রাইম না বইলা আমি কি বলছি বলতো? প্যান্ডোরাস বক্স, মানে প্যান্ডোরাস বক্স একবার ওপেন করছে, করার পরে কতগুলো ইয়ে করছে বলো? অসংখ্য দুঃখ মানে কি হয়েছে বলো, একসাথে বের হয়ে গেছে। তাহলে তুমি দরিদ্রতা বৃদ্ধি পাওয়া মানে শুধু কি একটা ক্রাইমকে উন্মোচন করবে নাকি অসংখ্য ক্রাইমের উন্মোচন করাবে? অসংখ্য ক্রাইমের উন্মোচন করা। তাহলে মূল কথা হলো এলিউশন। আমি এখানে অনেক গল্প বললাম, মানে এলিউশন হলো যে একটা শব্দ দ্বারা, এই যেমন ধরো হু ইজ দ্য নিউটন অফ আওয়ার স্কুল, এই যে আমাদের, আমি কি এখানে নিউটন শব্দ দ্বারা কি বুঝাইছি তুমি বলো তো? হু ইজ দ্য নিউটন ইন আওয়ার স্কুল ইজ, মেধাবী হু ইজ দ্য মেরিটোরিয়াস, Creative. হু ইজ দ্য ক্রিয়েটিভ, হু ইজ দ্য জিনিয়াস স্টুডেন্ট অফ আওয়ার স্কুল। এই জিনিয়াস শব্দটা না বইলা নিউটন বুঝাইছি। আমি ইঞ্জিনিয়ার শব্দটা না বলে নিউটন নিউটন বুঝাইছি। একই সাথে আমি বুঝাইছি সে ইঞ্জিনিয়াস, ওই যে বুঝাইছি নিউটন যেরকম এরকম বিভিন্ন বিষয় চিন্তা করে আপেল টাপেল নিয়ে চিন্তা করতো, এরকম সেও চিন্তাবিদ, তাই না বলো? তাহলে হ্যাঁ বললাম যে এই যে, তাহলে একটা শব্দের পরিবর্তে অন্য একটা শব্দ ব্যবহার করে একটা শব্দের সিনোনিম হিসাবে এমন কোন শব্দ ব্যবহার করা যেটা দ্বারা কোনো ঐতিহাসিক ঘটনা, গল্প আহ আহ, বা উক্তির দিকে ইঙ্গিত করে। আমি কি বুঝাইতে পারছি এলিয়েশন? জি স্যার। ওকে। হ্যাম মানে হলো স্তবগান। হ্যাম 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 বুঝছো কিনা? হ্যাম হ্যাম শব্দটা হ্যাম, HYMN, হ্যাম মানে কি বলো? তবগান বুঝতে পেরেছি স্যার। এই দেখো তোমার একটা হ্যাম স্পষ্ট, তুমি হ্যাম বোঝানোর জন্য তুমি বুঝবে এখন। হ্যাম শোনো, একটা উৎকৃষ্ট হ্যামের উদাহরণ। আজি মনে মনে লাগে হরি, যদি নজরুলের যে কীর্তন গুলা শোনো, কীর্তন, গজল, হ্যাঁ, এরপরে তোমার কোনো মানে এই যে ইয়েটা, আমি যদি আরব হতাম মদিনারই পথ, অর্থাৎ ধর্ম স্রষ্টা খোদা কোনো দেব দেবীকে নিয়ে আরাধনাপূর্ণ গানকে বলা হয় হেম। মোহাম্মদ সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় গেলেন, তখন ওই যে তালাল বাদরু আলাইনা, আমাদের উপর বাদর মানে চাঁদ যেন উদিত হলো, হ্যাঁ, সকল দুঃখ কষ্ট দূর হয়ে গেল, নতুন যুগের সূচনা হলো, এই 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 গানটা গাইছিল দফ বাজানোর সাথে সাথে। আমি কি তোমার হ্যাম মানে স্তবগান বুঝাইতে পারছি? জি স্যার। ওকে, আচ্ছা তারপরে আসো, কই গেলাম আমি? হুম, আচ্ছা তারপরে কই, কি রে কই গেলাম? কত নম্বরে গেলাম? 2। হ্যাম কি শেষ? HYMN, হ্যাম ক্লিয়ার কিনা? আমরা জি রবার্ট স্যার। ব্রাউনিং এর একটা হ্যাম জি পাবো, স্যার। যেখানে এরকম মানে ওই আমরা যে মিলাদ পড়ি না, বা ওই যে ধরো মন্দিরের মধ্যে যে মানে সকালবেলা কীর্তন বাজানো হয় না, এগুলো কি বলে, এগুলোকে কি বলি এক কথায়? HYMN, হ্যাঁ, HYMN হবে। এইচ ওয়াই, এই হ্যাম বানানটা কি একটু দেখো তো?
এন হবে শেষে। এন এন হবে, হ্যাঁ, HYMN, হ্যাঁ। আচ্ছা, অ্যানেকডট। অ্যানেকডট হলো কোনো বিখ্যাত ঘটনাকে কেন্দ্র করে ছোট ছোট আকর্ষণীয় মজার গল্প। আচ্ছা, কোন মনে রাখবা, অ্যানেকডট হলো এটা একটা স্টোরি, কিন্তু এটা একটা গল্প, কিন্তু না বাস্তব গল্প এবং কোন একজন বিখ্যাত ব্যক্তির গল্প। যেমন ধরো, একটা অ্যানেকডট শোনো। সক্রেটিসের কাছে এক লোক আসছেন, এসে বললেন যে, গুরু, আমি জ্ঞান অর্জন করতে চাই। কি অর্জন করতে চাই? জ্ঞান। অনেক দূর পথ পাড়ি দিয়ে আসছে আর কি, সক্রেটিসের নাম শুনি না, এসে বললো যে, গুরু, আমি জ্ঞান অর্জন করতে চাই। বললো যে, কালকে আসো। পরদিন আসছেন। মনে রাখবে, সক্রেটিসের একটা পদ্ধতির নাম হলো, শিক্ষাদান পদ্ধতির নাম হলো ক্যাটেকিজম। ক্যাটেকিজম মানে সক্রেটিস সাধারণত তাকে প্রশ্ন করলে তিনি সরাসরি উত্তর দিতেন না। তিনি তার এই যে এখান থেকে কিন্তু ক্রিয়েটিভ সৃজনশীল পদ্ধতিটা বের হয়েছে। সক্রেটিস উত্তর দিতেন না, বরং তার শিষ্যের ভিতর থেকে উত্তর বের করে আনার চেষ্টা করতেন। এটা হলো সক্রেটিয়ান টিচিং মেথড। হ্যাঁ, এই তোমরা আবার বলো, সক্রেটিস কি কোনো প্রশ্ন উত্তর সরাসরি দিতে চাইতেন, নাকি চেষ্টা করতেন তার ভেতর থেকে উত্তর বের করার জন্য? এখন তো তিনি চাইলে তো উত্তর বলে দিতে পারতেন যে, হ্যাঁ, জ্ঞান অর্জন করার জন্য তুমি এটা করো, এটা করো, অনেক কিছু বলতে পারতেন। তিনি বলেন যে, কালকে আসো। আগামী দিন আসছেন, আসার পরে মানে ওই লোকের প্রশ্ন ছিল, আমি জ্ঞান অর্জন করতে চাই, জীবনে সফল হতে চাই, কি করব আমি? পরে আসছেন, আইসা ওই শিষ্যরে নিয়ে হাঁটতে হাঁটতে নদীতে নামা শুরু করলেন। শিষ্য নদীতে নামতে শুরু করলো, কোমর পর্যন্ত নামলো, গলা পর্যন্ত নামলো। নামার পরে মাথা চুবাইয়া ধরলেন পানির নিচে। ধরো 10 সেকেন্ড সে নিরিবিলি ঠান্ডা মাথায় ছিল। পরে সে মানে সক্রেটিসের ধাক্কা দিয়া মাথা তুলে উপরে উঠে দাঁড়াইলো। তারপরে সক্রেটিস এবং দুইজন এটা তীরে উঠলেন। সক্রেটিস বললেন যে, আমি যখন, তুমি কি আমাকে শ্রদ্ধা করো? হ্যাঁ, অনেক শ্রদ্ধা করি। বললো যে, আমি যখন, হ্যাঁ, তোমাকে পানির নিচে চাপাই ধরলাম, তখন তুমি মনে প্রাণে কি চাইতেছিলা? বললো যে, আমি বাতাস, জীবন বাঁচাইতে চাইছিলাম। ফলে কি করছো? ফলে আমার ধাক্কা দিয়ে, প্রচন্ড সজোরে ধাক্কা দিয়ে তুমি কি করছো? উঠে গেছো। বললো যে, পানির নিচে তুমি যেভাবে শ্বাস চেয়েছিলে, নিঃশ্বাস নিতে চেয়েছিলে, বাতাস চেয়েছিলে, এভাবে যদি সাফল্য চাও তাহলে আসবে। ঘটনাটাকার সক্রেটিস। কথাটা কি, গল্পটা সত্য কিনা? জি ঐতিহাসিক স্যার। সত্য ঘটনা। কোন বিখ্যাত ব্যক্তির মজাদার কোন ঘটনাকে বলা হয় অ্যানেকডট। ঠিক আছে, এরকম বহুত ঘটনা আছে, অনেক অনেক নবী, রাসূল, সাহাবী, বিভিন্ন গুণী ঋষি, মহাজনদের তো বিভিন্ন গল্প আছে না, গল্পগুলা কি বলা হয়? অ্যানেকডট। শিওর? হ্যাঁ। আর্কিমিডিসের যে ইউরেকা, ইউরেকা কিসের উদাহরণ বলো তো? ইউরেকা, ইউরেকা শুনছো তো নাকি? ইউরেকা ওই যে, ইয়েস স্যার। আর হ্যাঁ, মানে এই যে আবিষ্কার করার পরে, তাই না? ওকে। পানির কি প্লবতা। এটা স্যার? ইউরেকা ইউরেকা কি স্যার? ইউরেকার গল্পটা কেউ শুনছো? মানে এই যে আর্কিমিডিস জি যখন, স্যার, শুনেছি। বলো একজন ইউরেকার গল্পটা বলো। স্যার এটা হচ্ছে ওই পানির যে প্লবতা ধর্মটা আছে, হুম এইটার উনি মানে হুট করে এটা আবিষ্কার করে ফেলছেন, বা অনেকটা এরকম ব্যাপার যে উনি হয়তো এটা ট্রাই করার জন্যই করছিলেন। তো হুম পরে তখন যখন উনি দেখছেন যে ওনার জাস্ট বডির ওয়েটের সমপরিমাণ পানিটাই ওই চৌবাচ্চা থেকে বাইরে চলে আসছে, এবং হুম যখন উনি এই বিষয়টা ক্লিয়ার হইতে পারছেন, তখন উনি আর অন্য কোনো কিছু না ভেবে ওইভাবেই হুম দৌড় দিছেন আর কি, জানানোর হুম, জন্য মানুষকে বা রাজদরবারে যে আমি পাইছি, আমি পাইছি, আমি আবিষ্কার করতে পারছি, এরকম বিষয়টা। হ্যাঁ তো হ্যাঁ হ্যাঁ। মানে উনি এতটাই এই বিষয়টার উপরে মানে মত্ত হয়ে গেছিলেন যে আসলে ওনার বাহ্যিক কোনো কিছু শরীরে, খেয়াল ছিল না। হ্যাঁ, মানে কাপড় চোপড়ও ছিল না, ওই জি স্যার। অবস্থায় তিনি দৌড় দিচ্ছেন জি মানে। স্যার। হ্যাঁ জি স্যার। হ্যাঁ, ওই বিখ্যাত ঘটনাটা, ওই ইউরেকা। হ্যাঁ, ওকে। তো এবার এরপরে এনাফোরা, এবার আসো এনাফোরা এন্টিথিস। আচ্ছা, এনাফোরার সাথে মিল আছে। এনাফোরা হইলো তুমি, এবার আসো, ওয়াটার, ওয়াটার এভরিহোয়ার। বলো শব্দটা কি বলছি? ওয়াটার ওয়াটার এভরিহোয়ার। ওয়াটার শব্দটা কয়বার ব্যবহার করলাম? দুইবার। তাহলে আমার দিকে তাকাও। রিপিটেশন অফ সেম ওয়ার্ড অর ফ্রেজ ইজ কল্ড অ্যানাফোরা। লাস্ট, খুব আমার সাথে বলো,
একই শব্দ যদি আমরা একাধিকবার পুনরাবৃত্তি করি, অ্যানাফোরা। যদি আমরা পুনরাবৃত্তি আমরা বলো একই শব্দ যদি আমরা একাধিকবার কি করি বলো, পুনরাবৃত্ত করি নাম কি? অ্যানাফোরা। অ্যানাফোরা। ওকে, তারপরে সেকেন্ড। ছিল না এটাতে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অ্যালিগরি ছিল না। না এলিগরি না, এলিগরি তো রূপক। অ্যালিটারেশন। মনে রাখবে একই শব্দ বারবার বললে এটা বারবার আসলে, একই শব্দ বারবার যদি আসে এটার নাম অ্যানাফোরা। একই ব্যঞ্জন বর্ণ যদি বারবার আসে শুরুতে, নাম কি? এলিটারেশন। একই স্বরধ্বনি স্বরব বর্ণ যদি বারবার আসে এটার নাম অ্যাসোনেন্স। তিনটা টার্ম বলো আমার সাথে, অ্যানাফোরা, এলিটারেশন, অ্যাসোনেন্স। অ্যানাফোরা লেস ইম্পর্টেন্ট, কিন্তু এলিটারেশন অ্যাসোনেন্স বেশি ইম্পর্টেন্ট। একই শব্দ বারবার আসলে এটার নাম কি? অ্যানাফোরা। আচ্ছা, এবার তুমি আমার দেখি তো তুমি বুঝো কিনা দেখি। এভরি ডে, এভরি নাইট, এভরি ওয়ে আই এম গেটিং বেটার এন্ড বেটার। আমারে বলো, দাঁড়াও। এভরি ডে, এভরি নাইট, এভরি ওয়ে, একটা শব্দ কয়বার আসছে? তিনবার। তাহলে কিসের উদাহরণ? বেটার এন্ড বেটার। বেটার শব্দটা কয়বার আসছে? দুইবার। তাহলে এটা অ্যানাফোরা। এবার আমি বললাম শব্দটাকে ইঙ্গিত না করে, আমি বললাম এভরি ইতে আন্ডারলাইন করলাম, এভরি ইতে আন্ডারলাইন করলাম, এখানে ইতে আন্ডারলাইন করছো, বলো এটা কিসের উদাহরণ? অ্যালিটারেশন। এলিটারেশন। এটা এলিটারেশন। অ্যাসোনেন্স। এটা ইয়া না, ভাবেল না? স্যার তাহলে কি হচ্ছে তাহলে তো অ্যাসোনেন্স হবে। একসাথে হতে পারে, মানে ধরো, হ্যাঁ, অ্যানাফোরা বা বলতেছি। এবার আসো, এবার বলো বেটার এন্ড বেটার। আমি শুধু বিতে মার্ক করলাম, বেটার এন্ড বেটার, বি। এবার বলো কিসের উদাহরণ? অ্যালিটারেশন। অ্যালিটারেশন। ঠান্ডা মাথায়, কুল। আরেকবার শোনো, যদি আন্ডারলাইন করা থাকে মিউট করে ফেলো। যদি আন্ডারলাইন করা থাকে এরকম, দেখো, যদি আন্ডারলাইন করা থাকে এরকম, এভরিডে, এভরিতে আন্ডারলাইন করা, এভরি এভরি এভরি, এটা অ্যানাফোরা। একই শব্দ বারবার আসলে এর নাম অ্যানাফোরা। এটা পরীক্ষায় আমি আসছি কিনা জানি না, কিন্তু যদি আন্ডারলাইন করি, এভরি, এভরির ইতে আন্ডারলাইন করলাম, এভরির ইতে আন্ডারলাইন করলাম, এখানে এভরির ইতে আন্ডারলাইন করলাম, রিপিটেশন অফ সেম ভাওয়েল সাউন্ড, একই ভাওয়েল সাউন্ড যদি বারবার আসে এটার নাম অ্যাসোনেন্স। একই ব্যঞ্জন ধ্বনি, বেটার এন্ড বেটার, একই ব্যঞ্জন যদি শুরুতে বারবার আসে, একাধিকবার আসে, এটার নাম কি? অ্যালিটারেশন। ওকে, অ্যান্টিথিসিস। আপাতত একটু বুঝে তো, অ্যান্টিথিসিস আর অক্সিমরনের মধ্যে একটা পার্থক্য আছে। আমি তোমার শুধু আবার বললে, অ্যান্টিথিসিস হলো পরস্পর বিরোধী দুইটা শব্দ, দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাস, বিরোধার্থক দ্বন্দ্ব। দুইটা উদাহরণ বলতে পারবা? দা কুমড়া, বলো আরো। চাপে নেউলে, অহিনুকুল। ঠিক আছে, সবাই চাপে বলছে। নেউলে, হ্যাঁ হ্যাঁ, ওহিনুকুল। সাবডেজি আর অহিনুকুল তো একই কথা, তাই না? হ্যাঁ। তাহলে এগুলো কিসের উদাহরণ? অ্যান্টিথিসিস। তাহলে হ্যাঁ, তো অ্যান্টিথিসিস হলো, দেখো, লাভ এন্ড হেট, গুড এন্ড ইভল, পিচ এন্ড ওয়ার, তাই না? হ্যাঁ, স্পিচ ইজ সিলভার বাট সাইলেন্স ইজ গোল্ড। বলো এখানে অ্যান্টিথিসিস কেন এটা বলো তো? স্পিচের বিপরীত শব্দ কি? স্পিচের বিপরীত সাইলেন্স। প্যাশেন্স ইজ বিটার বাট ইটস ফ্রুট ইজ সুইট। এটা কেন অ্যান্টিথিসিস বলো? বিটার এন্ড সুইট। বিটার সুইটের জন্য। কি বলো? সুইট। বুঝছো কিনা? ইউ আর ইজি অন আইস বাট হার্ড অন হার্ট। তোমাদের দেখতে অনেক সহজ মনে হলো, হৃদয় অনেক ইজি এবং হার্ড। ঠিক আছে কিনা? তাহলে বলো পরস্পর বিরোধী যদি একাধিক শব্দ পাশাপাশি বসে এটার নাম কি বলো? অ্যান্টিথিসিস। আমি অক্সিমরনের সাথে মিলে দেবো। ওকে, আসো। এই যেমন ধরো আমরা ইয়াতে পড়বো, একটা বিখ্যাত অ্যান্টিথিসিসের উদাহরণ বলি। এটা হলো, যেমন টু আর ইজ হিউম্যান, টু ফরগিভ ইজ হিউম্যান। ভুল করা, ক্ষমা করা, তাই না? অ্যান্টিথিসিস।
আবার দেখো, এটা আলেকজান্ডার পোপের কথা। চার্লস ডিকেন্সের লেখা এ টেল অফ টু সিটিজ, বলো কার লেখা? চার্লস ডিকেন্স। এটা শুরুতে এই লাইনটা আছে, দেখো, ইট ওয়াজ দ্য বেস্ট অফ টাইম, ইট ওয়াজ দ্য ওয়ার্স্ট অফ টাইম। বলো, ইট ওয়াজ দ্য বেস্ট অফ টাইম, ইট ওয়াজ দ্য ওর্স্ট না কিন্তু ওয়ার্স্ট অফ টাইম। তাহলে অ্যান্টিথিসিস কেমনে পাইলা? বেস্ট আর কি পোস্ট। ওয়ার্স্ট, ওর্স্ট না কিন্তু, দেখতে ওর্স্ট মনে হলো ওয়ার্স্ট। ইট ওয়াজ দ্য এজ অফ উইজডম, ইট ওয়াজ দ্য এজ অফ ফুলিশনেস। কিসের উদাহরণ পাইলা? উইজডম, ফুলিশনেস। ইট ওয়াজ দ্য এপোক অফ বিলিফ, এটা বিশ্বাসের যুগ। ইট ইজ দ্য এপোক অফ ইনক্রেডিউলিটি, অবিশ্বাসের যুগ। ইট ওয়াজ দ্য সিজন অফ লাইট, ইট ওয়াজ দ্য সিজন অফ ডার্কনেস। ইট ওয়াজ দ্য স্প্রিং অফ হোপ, ইট ওয়াজ দ্য উইন্টার অফ ডিসপায়ার। We had everything before us, we had nothing before us. We are all going direct to heaven, we are all going direct to the other way. এই আমারে বললো এই তাহলে পরস্পর অর্থাৎ ইট ওয়াজ দ্য বেস্ট অফ টাইম, ইট ওয়াজ দ্য ওয়ার্স্ট অফ টাইম। বর্তমান পৃথিবীর দিকে যদি তুমি তাকাই বলো এটা সবচেয়ে ভালো যুগ, আর এটা সবচেয়ে উৎকৃষ্ট যুগ। আবার কি বলো, এটাই সবচেয়ে কি বলো নিকৃষ্ট যুগ। প্রমাণ করতে পারবা কিনা? প্রমাণ করা যাবে না, দুইটার পক্ষেই প্রমাণ করা যাবে না। ওকে, আচ্ছা। ইট ইজ উইথ বেটার টু রেইন ইন হেল দেন সার্ভ ইন হেভেন, কার? প্যারাডাইজ লস্টের স্যাটানের কথা। বলো, বেটার টু রেইন ইন হেল, রেইন মানে কি? রাজত্ব। সার্ভ মানে কি বলো? সেবা করা। দাসত্ব। তাহলে রাজত্ব, দাসত্ব। এক কথায় বলো, পরস্পর বিরোধী একাধিক শব্দ যদি পাশাপাশি থাকে কিসের উদাহরণ? অ্যান্টিথিসিস। অ্যাপোস্ট্রফি, এই লিটারি টার্মটা আমি আগে পড়াইছিলাম একবার, কেউ বলতে পারবা কোথায় পড়াইছি? শেলির একটা ইসে মনে হয়। শেলি। ও লিফট মানে ব্রেকিং অফ ডিসকোর্স, হ্যাঁ, টু অ্যাড্রেস সাম অ্যাবসেন্ট পারসন অর থিং, সাম অ্যাবস্ট্রাক্ট কোয়ালিটি। কাউকে আহ্বান জানানো, এটার নাম হলো সম্বোধন অলংকার বা অ্যাপোস্ট্রফি। ও লিফট মি, ও হে, ও আমাকে উড়িয়ে নিয়ে যাও। সমীরণের বাতাস। হ্যাঁ, ও লিফট মি, ও পশ্চিমা বায়ু, আমাকে উড়িয়ে নিয়ে যাও। কিসের মতো? ক্লাউড, মেঘমালা, গাছের পাতা, সমুদ্রের ঢেউয়ের মতো। আই ফল আপন দ্য থর্ন অফ লাইফ, আমি জীবনের কাঁটা দ্বারা কণ্ঠকে কেন। কোথায় আছে এটা? কে কোথায় বলছিল? কোন কবিতায়? Ode to the West Wind. ওড টু দ্য ওয়েস্ট উইন্ড। হ্যাঁ, ওকে। টুইঙ্কেল টুইঙ্কেল, হ্যাঁ, এই যে জেন টেলরের লেখা বিখ্যাত দ্য স্টার, টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার। হ্যাঁ, ওই যে এই যে, হ্যাঁ, ও আকাশ প্রদীপ জ্বেলো না। বলো, ও আকাশ প্রদীপ জ্বেলো না। এরপরে তোমার এসো হে বৈশাখ, কাকে আহ্বান করছো বলো? বৈশাখকে। বৈশাখ, তাই না? হুম 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 ওকে, ডান। অ্যাসোনেন্স আর পড়ানো লাগবে। আলি এট অ্যাপলস অল আফটারনুন, লাগবে নাকি আমার আর ব্যাখ্যা করা? না স্যার। স্যার না স্যার। ওকে। ও, এ দেখো, দ্যাট ক্যাট সেট ব্যাক, এখানে যে এটা দিছে, দ্যাট ক্যাট সেট ব্যাক, কিসের উদাহরণ? এটা পরীক্ষার প্রশ্ন। দ্যাট ক্যাট সেট ব্যাক, বলো এটা আগে আন্ডারলাইন করছে, প্রতি শব্দে একটা স্বরবর্ণ আছে। কিসের উদাহরণ বলতে পারি আমরা? অ্যাসাইড এবং সলিলোকি জীবনে আর কোনোদিন বর্ণটা যেটা নিচে আন্ডারলাইন থাকবে সেটা নিয়ে আমরা কথা বলবো, তাই না? সেটা নিয়ে হ্যাঁ, আন্ডারলাইন করাটা রাখতে হবে। হ্যাঁ, এবার বলো, অ্যাসাইড এবং সলিলোকি কি কোনোদিনও শুনছো? জি স্যার। এটা শেক্সপিয়ারের নাটকের মধ্যে অবশ্যই অ্যাসাইড বা সলিলোকি থাকে, তাই না?
তো অ্যাসাইডের মধ্যে দ্য অডিয়েন্স ইজ টু রিয়েলাইজ দ্যাট দ্য ক্যারেক্টার্স স্পিচ ইজ আনহার্ড বাই আদার ক্যারেক্টার্স অন দ্য স্টেজ। তাহলে অ্যাসাইডের মধ্যে একাধিক জন ক্যারেক্টার থাকে, কিন্তু অন্য ক্যারেক্টারকে কি তার কথা শুনে? না স্যার। না না আর সলিলোকিতে কি বলে, এ ক্যারেক্টার স্পিক টু হিমসেলফ অর হারসেলফ, একজন ক্যারেক্টার অন্য কার সাথে বলে নাকি নিজে নিজেই বলে? নিজে 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 নিজেই বলে। রিলেটিং থটস এন্ড ফিলিংস, তার দেয়ার বাই অলসো শেয়ারিং দেম উইথ দ্য অডিয়েন্স। ফলে কিন্তু তার কথাটা কে শুনতে পায়? দর্শক দর্শক। শুনতে পাই, কিন্তু মঞ্চে কেউ শুনতে পায় না। হ্যাঁ, মঞ্চের কেউ শুনতে পায় না। হ্যাঁ, আমরা শুনতে মঞ্চে পাই, সে, কিন্তু হ্যাঁ মঞ্চে কেউ মঞ্চে শুনতে সে, পায় না। to be or not to be, that is the question, whether it is nobler in mind to suffer the sling and arrows of outrageous fortune, or to take arms against the sea of troubles, and by opposing end them. কি কইতাছে, to be or not to be? এটা না ওইটা, এটা করবো না ওইটা করবো। এই যে আমি বললাম যে মানে একটা, আমি এখন রানিং একটা বিষয় হ্যান্ডেল করতেছি আর কি, তোমাদের মানে আমার দুজন স্টুডেন্টের, মানে ওদের একটা এই যে টু বি অর নট টু বি, এটা না ওইটা, এমন ক্রিটিক্যাল সিচুয়েশন, মানে আমি বুঝাইতে পারবো না যে কি পরিমাণ। এই ক্লাসের মাঝখানে আমি ওদের সাথে কথা বলছি যে এটা না ওইটা, ঠিক আছে? তো টু বি অর নট টু বি, হোয়েদার ইট ইজ নোবেলার ইন মাইন্ড টু সাফার, হ্যাঁ ইয়া বলতেছে যে হ্যাঁ, হোয়েদার ইট ইজ নোবেলার ইন দ্য মাইন্ড টু সাফার দ্য স্লিং এন্ড অ্যারোজ অফ আউটরেজাস ফরচুন, আমি কি এই দুর্ভাগ্যকে এরকম মাথা নিয়ে এরকম মাথা তুলে নিয়ে মহৎ হব, অর টু টেক আর্মস এগেইনস্ট দ্য সি অফ ট্রাবলস, না এই দুর্ভোগ, এই আমার এই যে মা এই কাজটা করে বসছে, এগুলোর বিরুদ্ধে আমি তলোয়ার নিয়ে ঝাঁপাইয়ে পড়বো, আমি কি আমার মায়ের বিচার করবো নাকি মায়ের কে স্রষ্টার হাতে ছেড়ে দেবো, এইটা করবো না ওইটা করবো। এভরি, তাহলে আমরা প্রত্যেকে কি এই বিখ্যাত সলিলোকি, এটাই যথেষ্ট হ্যামলেটের জন্য। প্রত্যেকের ভিতরে কি বলো, প্রচন্ড প্রকাণ্ড ভাবে কয়টা সত্তা কাজ করে বলো? দুইটা স্যার। দুইটা। স্যার স্যারটা আবার একটু বলবেন? অ্যাসাইডের মধ্যে মোট কথা হলো যে অ্যাসাইডের মধ্যে একাধিক জন থাকবে ক্যারেক্টার। বুঝতে আমি বলছি অ্যাসাইড সবচেয়ে বেশি কোন জায়গায় পাওয়া যায় না, স্টার জলসা বা জি বাংলায় দেখো, ওই যে 3-4 জনের মধ্যে একজন, 3-4 জন উপস্থিত আছে, কিন্তু একজন মনে মনে কথা বললে, একজন মনে মনে কিছু ভাবে, এই ভাবনাটা অন্য কেউ শুনে কিনা? অডিয়েন্স, সরি, ক্যারেক্টারদের মধ্যে না না কে শুনে? তাহলে শুধু দর্শক শুনে, তাই না? সে কিন্তু মুখে উচ্চারণ করে বলে না, সে মনে ভাবে, এই মনের ভাবনাটা কি হয়, কে শুনে বলো? দর্শক। দর্শক। স্যার তাহলে সলিলোকিটা তো আর একবার একটু বুঝাই বলেন। সলিলোকিতে মঞ্চে থাকবে একজন, সলিলোকিতে মঞ্চে একজন থাকবে, আর অ্যাসাইডে মঞ্চে একাধিক জন থাকবে। সলিলোকিতে সে জীবনের গভীর ভাবনাগুলা মনে মনে খুব উদাস দৃষ্টিতে ভাববে, সেই ভাবনাটা কে শুনবে বলো? দর্শক শুনবে, নায়কের তোমরা এরকম মনে। মানে ধরো তোমার মোশাররফ করিমের নাটকের মধ্যে তো দেখে যে প্রচুর অ্যাসাইড আছে, প্রচুর সলিলোকি থাকে। অ্যাসাইড মানে হলো দেখবো যে 3-4 জন কথা বলতেছে, মোশাররফ করিম কিন্তু মনে মনে বলছে এখন কিন্তু একটা সুযোগ পেয়ে গেছে, এখন কিন্তু এই কাজটা করে ফেলবো, দাঁড়াও তোমার মজা দেখাইতেছি, এরকম কিছু অনেক কথা বলে না মনে মনে, ওর সামনে বলতেছে, আরেকজন ক্যারেক্টারের সামনে মনে মনে কথা বলতেছে। এই মনের কথাটা কে শুনে বলো? ওই চরিত্র শুনে নাকি অডিয়েন্স শুনে? দর্শক অডিয়েন্স। শুনবে। এটার নামই তো অ্যাসাইড, অডিয়েন্স। জনান্তিকে। আর ইয়েটা হলো সলিলোকিতে, সলিলোকিতে অবশ্যই মঞ্চে কয়জন থাকবে, ক্যামেরার সামনে কয়জন থাকবে সেটা কও। একজন। একজন। নাকি ঠোঁট নাড়া লাগবে, চিৎকার করা লাগবে, নাকি মনে মনে ভাবলেই চলবে? চুপ থাকবে মনে স্যার। মনে 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 ভাববে। ভাবলেই চলবে। ঠুট করে বিড়বিড় করতে পারে, বিড়বিড় না করলেও, বিড়বিড় করার দরকার হয় না, এটা কোনো কোনো বিড়বিড় করে না, মনে মনে ভাবে, কি ভাবনাটা আমি শুনতেছি, এমন কোনো ঘটনা জীবনে দেখো নাই সিনেমার মধ্যে? মনে মনে সে অতীতের কোনো স্মৃতিচারণ করতেছে, পড়তেছে, কিছু একটা বলতেছে, এরকম কোনো কিছু শুনো জীবনে দেখো নাই? দেখেছি স্যার। স্যার। এটার নাম দেখছি স্যার। সলিলোকি। হ্যাঁ, ওকে। আচ্ছা, ব্ল্যাঙ্ক ভার্স মানে কি? অমৃতাক্ষর চিত্র। অমিত্রাক্ষর ছন্দ। এটা তোমরা তো বিসিএস পরীক্ষার্থী, আমার একটু অমিত্রাক্ষর ছন্দ বলো। অমিত্রাক্ষর ছন্দ কি? স্যার ওই যে শেষের যে অন্তমিল গুলো থাকে ওগুলো থাকবে না। একটা বুঝে বলো। অমিত্রাক্ষর ছন্দ
একটা উদাহরণ দিয়ে বলো না। স্যার ওই মাইকেল মধুসূদন দত্তের ছদ্মবেশ পদাবলী কবিতাগুলো। বলো না, একটা লাইনটা বলো কি, একটা লাইন বলো। স্যার, এতক্ষণে যেমন যে হে বঙ্গ ভাণ্ডারে তব বিবিধ রতন, তা সবে অবোধ আমি অবহেলা করি। আর যেমন শেষে আর মিল থাকতেছে না। হ্যাঁ, এবার বলো এতক্ষণে দ্বিতীয় কবিতার কোন জায়গায় আছে, একটু তোর পিছনে এসে দেখি। বিখ্যাত অমিত্রাক্ষর ছন্দ। এতক্ষণে অরিন্দম কহিল বিষাদে। মৌসুমীর রোদ্দুর মেঘ হলে আমি বৃষ্টির জলে খুঁজবো তোমাকে, এই যে মেঘ থামে এতক্ষণে, থামে। হ্যাঁ 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 হ্যাঁ, এই যে দেখো, এই অমিত্রাক্ষর ছন্দ মানে শেষের দিকে কোনো ছন্দ। এই শিশির, তুমি কি গ্রুপে অ্যাড করছি তোমারে? না স্যার, আমি কেন ভুলে যায় আমার মাথার মধ্যে দিনে দিনে হচ্ছে, দাঁড়াও মনে করে দিও আমার আজকে আবার। এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে, দে জানিনু কেমনে আসি লক্ষণ পশিল, রক্ষপুরে হায় তাত উচিত কি তব, অন্তমিল আছে কি না, আছে কি না? নাই। নাই স্যার। নাম কি দিলে? অমিত্রাক্ষর ছন্দ। ইংলিশে এটাকে বলা হয় ব্ল্যাঙ্ক ভার্স। ইংলিশে কি বলা হয় বলো? ব্ল্যাঙ্ক ব্ল্যাঙ্ক ভার্স। বাংলা ব্ল্যাঙ্ক সাহিত্যে ভার্স। অমিত্রাক্ষর ছন্দের জনক কে? মাইকেল 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 মধুসূদন দত্ত। মধুসূদন দত্ত। এতক্ষণ অরিন্দম, এতক্ষণ কিনা কিনা এতক্ষণে অরিন্দম, এত মানে এই মূলত এটা কিন্তু, হ্যাঁ এতক্ষণে, এটা কিন্তু এটা ইনভার্টেড কমা আছে কিন্তু এখানে, অরিন্দম কহিলা বিষয়। তাহলে ব্ল্যাঙ্ক ভার্স, এ ব্ল্যাঙ্ক ভার্স ইজ এ পোয়েম উইথ নো রাইম এট দ্য এন্ড। একটু পর্যন্ত আগে বলো, ব্ল্যাঙ্ক ভার্সের শেষে কোনো অন্তমিল আছে কিনা? নাই। নেই স্যার। আচ্ছা, কিন্তু ইংলিশে ব্ল্যাঙ্ক ভার্স বললে বাট ডাজ হ্যাভ আইএমবিক পেন্টামিটার, কিন্তু ইংরেজিতে তুমি বলে ব্ল্যাঙ্ক ভার্স, তাহলে কিন্তু অন্তমিল থাকবে না, ঠিক আছে। শেক্সপিয়ার যেমন ওই যে আমরা যে শ্যাল আই কম্পেয়ার দ্বিতীয় সমাস যে শেষে যে অন্তমিল মিলাইছিলাম, এ বি সি ডি সি ডি ই এফ ই এফ জি জি, মনে আছে এ বি সি ডি সি ডির কথা? জি তার মনে বললাম আছে। যে এইখানেও ব্ল্যাঙ্ক ভার্সের মধ্যে আমরা নো রাইম এট দ্য এন্ড, অন্তমিল থাকবে না, কিন্তু একটা জিনিস থাকতে হবে, আইএমবিক পেন্টামিটার। বলো আইএমবিক পেন্টামিটার বুঝাইতে তুমি কি বলবা তোমারে? আমি এক এক কথা একটা এমসিকিউ জিজ্ঞেস করা, এক বাক্যে কয়টা সিলেবল থাকতে হবে? দুইটা না স্যার? 10টা স্যার। দুইটা, দুইটা সিলেবল থাকবে। টেনটা মানে মিটার দুই, মানে 10টা হবে আর কি, 5টা মানে 10টা 10 হবে। মিটার। স্যার বললো এক মিটারে কয় সিলেবল? মিটার 10 এক মিটারে কয় সিলেবল। সিলেবল? এক মিটারে কয় সিলেবল? 1 দুই মিটারে 2 সিলেবল। সিলেবল স্যার। 2 সিলেবল। এই যে দেখা, দিস মিনস ইট কনসিস্ট অফ লাইন্স অফ 5 ফিট। 5 ফিট মানে হলো 5 দোকানে 10 সিলেবল। এই 2 সিলেবলে 1 ফিট, হ্যাঁ। আচ্ছা, ইজ ফুড বিগিন উইথ আইএমবিক মিনিং 2 syllables long, 1 stage and followed by দোকানে, এগুলো তুমি বুঝবা না। তাহলে আমার বলো, ব্ল্যাঙ্ক ভার্সের মধ্যে থাকবে না এমন একটা ভার্স যেটার শেষে থাকবে না অন্তমিল। তবে ইংরেজিতে ব্ল্যাঙ্ক ভার্স অন্তমিল ছাড়া লিখে ফেললে হবে না। এক বাক্যে কয় সিলেবল থাকতে হবে? আনলে তো সবাই আমরা লিখে ফেলতাম, যা লিখি গদ্য যা লিখি, দেখো না গদ্য যা লিখি সব লাইন বাই লাইন কবিতা লিখে ফেলতাম, তাই না? তোর যে ব্ল্যাঙ্ক ভার্স হয়ে যেত। কিন্তু একটা শর্ত আছে, কি শর্ত দিছে বলো? 10টা সিলেবল থাকতে হবে। এক বাক্যে 10 সিলেবল করে লিখো, এবার দেখা যাক কতটুকু ক্ষমতা আছে, হ্যাঁ। আচ্ছা, স্যার বাংলায়ও কেমন? বাংলায়ও হ্যাঁ, বাংলায়ও এরকম একটা মানে ইয়া থাকতে হবে, মানে তোমার ওই যে এতটা বর্ণ, এতটা প্রত্যেকটা লাইনে যেই এটা একটা প্যাটার্ন আছে, প্রত্যেকটা লাইনেই সমান ইয়া থাকতে হবে, অক্ষর থাকতে হবে। আর আচ্ছা, ইংরেজিতে ঠিক কি আছে। অন্তমিল থাকে না নাকি? হুম? ইংরেজিতে তো ইংলিশ অন্তমিল তো থাকে না স্যার, থাকে তো, ওই যে শেক্সপিয়ারে দেখলাম। এই, এটা তো অন্তমিল আছে যেটাতে, এটা কি আমরা বলছি শেক্সপিয়রের লেখা অন্য যে কোনো লেখার মধ্যে যে যদি যে সমস্ত লেখায়, যেমন ধরো মাইকেল সরি ইংরেজিতে ব্ল্যাঙ্ক ভার্সের প্রবর্তক হলো মারলো। বলো ক্রিস্টোফার মার্লো। মারলো। হ্যাঁ, একটা ইংরেজিতে ব্ল্যাঙ্ক ভার্স দেখো, ধর কি লিখতেছে এটা।
এই দেখো, ইট ইজ, লাইনটা পড়ো, এই শুধু একটুকু পড়ো। একটা বড়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই দেখো, আর টিয়ার্স শেষে কি আছে বলো? হ্যাঁ, হ্যাঁ বলো, শেষে কি আছে এখানে? শেষে কি? এস, এস, টি, এস, ডি, ই, মিল আছে কিনা বলো, মানে এলোমেলো কিনা জি সেটা স্যার। বলো। হ্যাঁ, জি স্যার। দেখো তো এখানে সিলেবল কয়টা আছে? 10টা আছে স্যার। 10টা করে আছে স্যার। 1 2 3 4 5 6 7 8 9 10 হয়েছে? তাহলে ব্ল্যাঙ্ক ভার্স মানে বাংলায় কি? অমিতাক্ষর ছন্দ। বিখ্যাত অমিত্রাক্ষর ছন্দের একটা উদাহরণ দাও। মেঘনাদ বধ। হ্যাঁ, উদাহরণ লাইনটা বলো। এতক্ষণে, এতক্ষণে এতক্ষণে অরিন্দম এতক্ষণে, কহিল বিষাদে। এতক্ষণে ইনভার্টেড কমা, অরিন্দম কহিলা বিষাদে। হ্যাঁ, আচ্ছা। আর ওকে, তবে ইংলিশে ব্ল্যাঙ্ক ভার্স অন্তমিল না থাকলেই হয়ে যাবে, সঠিক? না না স্যার, স্যার। আয়াম্বিক পেন্টামিটার লাগবে। ডাজ হ্যাভ আইম্বিক পেন্টামিটার। ব্যালাড, ব্যালাড হলো ইট টেলস এ গ্রেভ স্টোরি থ্রু ডায়ালগ এন্ড অ্যাকশন, মানে কোন এ ব্যালাড ইজ এ ফর্ম অফ ভার্স অফ এ ন্যারেটিভ টু মিউজিক। গীতিকাব্য, কোন গল্পকে যদি কবিতা আকারে গান গাওয়া হয় তার নাম ব্যালাড। আমরা রাইম অফ দ্য এনশিয়েন্ট মেরিনার, ময়মনসিংহ গীতিকা, নকশিকাঁথার মাঠ, সুজন বাদিয়ার ঘাট, এগুলা ব্যালাড, তাই না? স্যার হাজার করুণ বছর, জি স্যার। কোন কাব্য করা করুণ হয়। রসের বীরত্বের ধর্ম কোন কাহিনীকে যদি গল্প আকারে বলা হয়, হৈমন্তীকে যদি কবিতা আকারে লেখা হইতো সেটা কি হইতো? হাজার ব্যালাড। বছর ধরে যদি কবিতা আকারে লেখা হইতো, ব্যালাড। স্যার কবর। ব্যালাড আপনি তো বলছেন কবর ব্যালাড, শিওর কবর ব্যালাড। হ্যাঁ। কাপলিট, কাপলিট মানে হলো দ্বিপদী শ্লোক, 2 লাইনস উইথ রাইমিং এন্ডস। এই বলো, কবিতার কয় লাইনের অংশ? 2 লাইন 2 লাইন করে যদি হয়, 2 লাইনের কবিতা, 2 লাইনের স্তবক, কিন্তু শেষে অবশ্যই কি থাকবে, অবশ্যই এটার মধ্যে কি থাকবে? অন্তমিল সম্বলিত 2 লাইন স্তবক। ধরো আমরা একটা সনেট যদি আলোচনা করি, সেলাই 4 লাইনের স্তবক, 4 লাইনের স্তবক, 4 লাইনের পরে 4 লাইনের স্তবক, শেষে আবার কয় লাইনের স্তবক বলো? কবিতার শেষে 2 অন্তমিল লাইন। সম্বলিত যে কোনো জায়গায় থাকুক, মাঝে শেষে যে কোনো জায়গায় থাকুক, সনেটের শেষে থাকে 2 লাইনের কবিতার স্তবককে, স্ট্যানজাকে কি বলা হয়? কাপলেট। কাপলেট। কমেডি, কমেডি তো এখানে আমরা দেখি কমেডি অফ হিউমার আর কমেডি অফ ম্যানার, দুইটা মনে রেখো। কমেডি অফ হিউমারের জন্য স্যার একটা কাপলেট একটু বলতেন। কাপলেট হলো, তোমার একটা কাপলেটের উদাহরণ দেখাই। এই যে, এই ধরো, এটা একটা সনেট, এই সনেটের শেষে এই দেখো, ফর দ্যাট সেম, দেখো শেষে মাইন্ড আছে কিনা? এই শেষে মাইন্ড আছে কিনা? মাইন্ড আর বিহাইন্ড আছে, আছে। জি স্যার। অনেক সময় ধরো, এটা তো সনেট, সনেট ছাড়াও ধরো, আমি তোমারে দেখাই,
আচ্ছা বলো, she was a little tense, বলো she was a little tense, the notice made no sense, বলো কবিতার স্তব, এটা কয় লাইনের স্ট্যান্জা? 2 লাইনের স্যার। শেষে মিল আছে কিনা, অন্ত মিল জি স্যার। আচ্ছা ঠিক আছে কিনা? এবার বলো এটা কোন মিটার? মনোমিটার, ডাইমিটার, ট্রাইমিটার, টেট্রামিটার, পেন্টামিটার? এই কবিতার স্তবকটা কয় মিটারে পড়ছে? পেন্টামিটার। দূর, পেন্টামিটার গুলো কয়টা হয় দেখো, কোন কোন ট্রাইমিটার স্যার। ট্রাইমিটার। 1 2 স্যার এটা 3 ট্রাইমিটার। 4 তিনটা 5 6, তাহলে 6 ছিলে বলে কয় মিটার হয়? ট্রাইমিটার ট্রাইমিটার স্যার। এই বুঝছো কিনা নুসরাত? জি স্যার। I saw a little hermit crab, his coloring was কি so drab, crab drab হয়েছে? জি স্যার। fly sky, জি দুই স্যার। লাইনের কবিতা, মনে রাখবা, দুই লাইনের কবিতা, দুই লাইনের, সরি কবিতা 2 লাইনের স্তবক, কিন্তু শেষে মাস্ট কি থাকবে বলো? অন্তমিল থাকবে। ধরো অনেক সময় কবিতা যে ধরো 30 লাইনের কবিতা, স্ট্যান্জা গুলো কয় লাইন করে বলো? মিলটা, অন্ত মিলটা কয় লাইন করে? 2 লাইন করে। প্রত্যেক 2 লাইনকে আমরা কি বলবো? কাপলেট। কাপলেট। আর বেলাটা একটু আরেকবার বলবেন। ব্যালাড হলো ব্যালাড হলো মোট কথা হলো কাহিনী কাব্য, মানে কোনো কাহিনীকে, কোনো গল্পকে যদি গীতি কাব্য, কোনো গল্পকে যদি গীতিকা। হ্যাঁ, গানের রূপ দাও, এটার নাম, এটার নাম কি বলো? ব্যালাড। 14 নম্বর লাগবে না। এলিজি, এলিজি কি আমরা পড়ছি? কারোর মৃত্যুতে শোক প্রকাশ করা লেখা, একটা বিখ্যাত এলিজির নাম বলো? অ্যাডোনাইস। অ্যাডোনিস। কার লেখা? কিটসের শেলি। শোনো, কিটসের মৃত্যুতে। এডমান্ড স্পেন্সারের নাম শুনছো? ওই যে রানী এলিজাবেথের, এডমান্ড স্পেন্সারের বন্ধু নাম হলো স্যার ফিলিপ সিডনি। ফিলিপ সিডনি মারা যাওয়ার পর একটা বিখ্যাত ইয়ার নাম লিখছে অ্যাস্ট্রোফেল। নামটা শুধু মনে রেখো আপাতত, একবার শুনলে অ্যাস্ট্রোফেল, আরো 2বার শুনবা। অ্যাস্ট্রোফেল একটা এলিজি। ফিলিপ সিডনি বন্ধু, ফিলিপ সিডনির মৃত্যুতে ওই এডমান্ড স্পেন্সার একটা বিখ্যাত। শেক্সপিয়রের মৃত্যুতে জন মিল্টন লিখছিল অন শেক্সপিয়র। এই যে কে লিখছিল বলো তো? জন মিল্টন। কার মৃত্যুতে লিখছে? শেক্সপিয়রের মৃত্যুতে। চিত্তরঞ্জন দাস মারা যাওয়ার পরে চিত্তনামা কেউ লিখছে জীবনে, শুনছো কিনা এটা? কাজী নজরুল ইসলাম। রবি হারা নাম শুনছো কিনা কোনোদিন? রবি হারা, কার রবি হারা মানে কি? মানে কার মৃত্যুতে রবি হারা? রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুতে। এরপরে তোমার এই যে শেলির মৃত্যুতে, সরি শেলির মৃত্যুতে জন কেস্ট লিখছিল অ্যাডোনিস। বলো কার মৃত্যুতে? না, কিটসের মৃত্যুতে শেলি লিখছিল। এরকম এরপরে আবার দেখবা কবরের সামনে এই যে একটা বিখ্যাত সনেট, এলিজির নাম মনে রাখো, 2বার বিসিএস পরীক্ষা আসছে। উনি কবি এই বারান্দায় মসজিদের সামনে বসে ছিল, মানে মসজিদ মানে গির্জা আর কি, এই কবর গুলোর দিকে তাকায় তাকায় লিখছে এলিজি রিটেন ইন এ কান্ট্রি চার্চইয়ার্ড, গ্রাম্য গির্জার প্রাঙ্গণে বসে লেখা এলিজি। কারোর মৃত্যুতে শোক প্রকাশ করে লেখা কবিতার নাম কি বলো? এলিজি। পোয়েম অফ ল্যামেন্টেশন। পোয়েম অফ ল্যামেন্টেশন। ওকে। কবরও কিন্তু, কবরকে আমরা একসাথে এলিজি বলতে পারি, পারি না নাকি? হ্যাঁ স্যার, ব্যালেড আর এলিজি। ও, জন মিল্টনের বিখ্যাত আছে লাইসিদাস, বন্ধুর মৃত্যু নিয়ে লিখছেন লাইসিদাস, বিখ্যাত। ওর নামটা কি উচ্চারণ করবে একজন? লাইসিডাস। টমাস ক্রের বিখ্যাত লেখা এলিজি রিটেন ইন এ কান্ট্রি চার্চইয়ার্ড, এই যে গ্রাম্য, একটু আগে বললাম। ইউফেমিজম, এইটা একটা সাংঘাতিক বিষয়। তুমি যদি বলো তোমার জীবনটাকে খুব সুন্দর আলোকিত করতে চাও, তুমি যদি আমার বলো যে পুরা লিটারেচার থেকে একটা শব্দ মাত্র আপনি বলেন, পুরা লিটারেচার থেকে একটা শব্দ আমার শেখান, আমি তোমার বলবো যে ট্রাই টু লার্ন ইউফেমিজম। ইউফেমিজমটা শিখো। ইউফেমিজম তোমার জীবনের সব শত্রুকে বিনাশ করবে, তোমার দুঃখকে লাঘব করবে, তোমার ব্যক্তিত্বকে মানে উজ্জ্বল করবে। তারপরে ইউফেমিজমটা কি?
an inoffensive expression, an inoffensive expression, এমন এক্সপ্রেশন যেটা নেতিবাচক চিন্তা, নেতিবাচক কথাকে পরিহার করে ইতিবাচক কথায় পরিণত করে, কর্কশকে কোমল ভাষায় রূপান্তর করে, আবার যে কোনো সিচুয়েশনে হোক। তুমি একটা মিথ্যাবাদী, মিথ্যুক, এত বড় মিথ্যাবাদী, এই কথাটা না বলে তুমি চাইলে তুমি কি সত্য বলছো, তোমার কথা অসত্য না, তো সফট, মানে এমন কোনো কথা না বলা যেটাতে মানুষের হৃদয়ে ঝাঁঝরা হয়। এই যে ইয়া বলছিলেন যে মানুষের কি বলে না, একটা আরবিতে প্রবাদও আছে যে মানুষের ওই যে সরি জর্জ বার্নার্স, হিউম্যান স্পিচ ইজ লাইক এ পয়জনাস ডেভি, তোর কিনা আরে কি জানি কি একটা পয়জন হুইচ ক্যান কিল এ ম্যান উইদাউট ব্লিডিং। কথাবার্তা দিয়ে তুমি মানুষকে আস্তে খুন করে ফেলতে পারবে, জানো, তুমি মারা লাগবে না, দেখো যে সে যে নিজে মেরে যাচ্ছে শুধু তোমার কথার কারণে। তো এটা হলো ইউফেমিজম। ইউফেমিজমটা হলো কঠোর কথার পরিবর্তে কোমল কথা, কর্কশ আচরণের পরিবর্তে কোমল আচরণ, নেতিবাচকের পরিবর্তে ইতিবাচক। যেমন তোমার একটা বলি, এই যে দেখো, তো আমার বিসিএস পরীক্ষার প্রশ্নের উত্তর শুনে নাও, 2বার বিসিএস পরীক্ষা আসছে, এবার বলো ইউফেমিজম শব্দের অর্থ কি, সেটা আগে বলো। শ্রুতি মধুর। না, কিচ্ছু না, বলো ইনঅফেন্সিভ এক্সপ্রেশন। একই প্রশ্ন 2বার আসছে বিসিএস এ, 2বারই অর্থ হলো একই টার্ম আসছে, হার্মলেস এক্সপ্রেশন, যাতে কোনো মানুষের হৃদয়ে, যেমন ধরো আমি বলি তুমি হ্যাঁ তুমি একটা পাগল, এই পাগল না বলে মানে আমি মানে তিনি পাগল না বলে আমি পাগল, মানসিকভাবে বিপর্যস্ত, এই শব্দটা স্মুথ না, একটু মানসিকভাবে বিধ্বস্ত হয়ে আছে ভাইয়া, তুমি কি পাগল হয়ে গেছো? পাগল আর মানসিকভাবে বিপর্যস্ত একটু মনে হয় খুব বিমর্ষ, আরো সফট না? তো আরে পুরো প্রতিবন্ধী, ওনার যে ছেলেটা তো প্রতিবন্ধী, প্রতিবন্ধী শব্দটা তো একদম খুব দৃষ্টিকটু শব্দ। প্রতিবন্ধীর পরিবর্তে এখন কি বলা হয় বলো তো? স্পেশাল, অটিস্টিক বেবি, নো, অটিস্টিকও বলবে না, স্পেশাল চাইল্ড। স্পেশাল চাইল্ড, বুঝছো কিনা? এই যে দেখো, এই একটা যে প্রেগনেন্ট শব্দের পরিবর্তে ব্যবহার করা হয় যে ফ্যামিলি হয়, সি ইজ ইন দ্য ফ্যামিলি হয়, এখন থেকে যেন দেখছিলাম না এখানে আছে কিনা, এই যে হ্যাঁ, আওয়ার টিচার ইজ ইন দ্য ফ্যামিলি হয়, ফ্যামিলি হয়, বুঝছো কিনা, কিসের পরিবর্তে? প্রেগনেন্ট নাকি? হুম। তো এটাই আমি তোমার বললাম, ইউফেমিজমটাই হলো তাহলে ওই তোমার আমি গ্রামার ক্লাসে একদিন বলছিলাম যে লোকমান আলাইহিস সালাম রে বলছিল যে যে তোমারে কি দেব, তোমারে হিকমত দেবো নাকি নবুয়ত দেবো, তো তখন তিনি বলছেন নবুয়ত তো আর চাই না, এর বিষয় না, এটা তো এমনি দান করার বিষয়, যেহেতু আপনার চাইতেই বলছেন তাহলে আমারে দেন হিকমত। হ্যাঁ, বলছে যে তখন বললো যে তোমার হিকমত দেওয়া হয়েছে, সূরা লোকমান কিন্তু একটা আছে যেন মনে রেখো। তো লোকমান আলাইহিস সালামকে নাকি হিকমত দেওয়া হয়েছে একটা কারণে, যে তিনি তার ঠোঁটকে নিয়ন্ত্রণ করতেন। ঠোঁট নিয়ন্ত্রণ মানে হলো তিনি অবৈধ খাবার খাইতেন না, আর মুখ দিয়ে যা প্রকাশ করতেন তা মানুষকে কষ্ট দিত না। তাহলে নেভার, অপরাধী হোক, চোর হোক, ইয়ে হোক, যত বড় শত্রু হোক, কিন্তু তারও তো একটা হার্ট আছে, তো তুমি চেষ্টা করবে যে তাকে সফট আচরণ করার জন্য। কারণ এটা নেহাল স্যার একদিন ক্লাসে আমারে বলছিল, স্যার কিন্তু একদম আমাদেরকে আর কি যে মানুষ মানে ইউফেমিজমের, এই যে হ্যামলেট একটা ইউফেমিজম আসছিল আর কি, স্যার তো হ্যামলেট পড়াইতো, তো স্যার বলছিল যে শোনো, ইউফেমিজমের সুফল তুমি মারা যাওয়ার পরে ব্যাপার, মারা যাওয়ার পরে স্যার এই কথাটা আমার আজীবন হৃদয়ে দাগ কেটে থাকবে। স্যারের কথাটা শুনো, স্যার বলছিল যে ইউফেমিজমের সবচেয়ে বড় সুফল মানুষ মারা যাওয়ার প্রথম মুহূর্তে পায়। আমি বললাম স্যার কিভাবে? বললো যে যার ভিতরে ইউফেমিজম আছে, মানুষ মারা যাওয়ার পরে তুমি শুনলা যে ওই লোকটা মারা গেছে, আমি মারা গেলাম, তুমি সে মারা গেল, শোনার সাথে সাথে তোমার ভিতরে 2টা প্রতিক্রিয়া হবে। বলে যে আরে দুষ্ট লোক ছিল রে, জ্বালাই গেছে সব, এটা একটা, ইসরে খুব ভালো ছিল, অমায়িক একটা লোক ছিল, হাসি দিয়ে কথা বলতো, মানে হাওয়া গোবা টাইপের ছিল, মানে এই কষ্ট, বেশ কয়েকটা স্মৃতি তোমার মাথায় আসবে। তো স্যার বলছিল যে যদি ওইটা আসে তাহলে এটা তোমার জন্য, তোমার নিষ্কৃতি, মানে তোমার জন্য মুক্তির অন্তরায়, আর একটা হলো মুক্তির হয়ে। কারণ এটা নাকি হাদিস দ্বারা সাব্যস্ত যে যদি মারা যাওয়ার পরে লোকেরা বলে যে লোকটা ভালো ছিল, এরকম কিন্তু আমাদের এলাকায় স্বীকৃতি নেয় না, লোকটা কেমন ছিলেন বলে না, বলো তোমাদের এলাকায় এরকম আছে রেওয়াজ? 40 জন যদি বলে আর কি। এরকম হ্যাঁ,
একটু দেখো, দাঁড়াও, একটু কিসের আওয়াজ হচ্ছে দেখি। ওকে, সরি, শুনতে পাচ্ছ কিনা? জি স্যার। মানে এখন তো বাইরের তাপমাত্রা মানে মাইনাসে আছে আজকে, ফলে ওই ঘর রুমের মধ্যে হিটার যদি একটু গরম হয়ে যায় না, তখন আবার তোমার ওই সাউন্ড, এই যে ওয়ার্নিং দেয় আর কি। আমরা এরপর খেয়াল করি না। আচ্ছা, তারপরে কি ভাইয়া? তো কোথায় ছিলাম না, একটু বলো। ইউফেমিজম, ক্লিয়ার? জি স্যার। এটা ধারণ করে মনে প্রাণে, হ্যাঁ। তো হাওয়েভার, মানে তাহলে ইউফেমিজম হলো আমাদের পরিষ্কার ভাষায় হলো নেতিবাচক শব্দের পরিবর্তে, একটা বিখ্যাত ইতিবাচক ধারণা, নেতিবাচক ধারণার পরিবর্তে ইতিবাচক ধারণা পোষণ করাটা ইউফেমিজম। যেমন আই ডোন্ট ফেইল, আমি তো জীবনে কোনোদিন ফেল করি নাই। তো বলো যে এতবার বিসিএস পরীক্ষা দিলেন, ভাইবা দিলেন, বলো যে আই সাকসিড ইন ফাইন্ডিং আউট হোয়াট ডাজন্ট ওয়ার্ক। আমি দেখছি যে আমি কোন জায়গা দিয়ে বের হয়েছি, এদিকে কোন কোন জায়গাগুলো কাজ করে নাই সেটা আমি ফাইন্ড আউট করতে পারছি। অর্থাৎ আমি ফেল করছি, এটা আমি কখনোই ফেল করি নাই, বরং আমি দেখছি যে ম্যাথের সমস্যা থাকলে মানুষ প্রিলিতে ফেল করে। এই লিটারেচারটা যদি গাফিলতি করে, তাহলে প্রিলি ফেল করার একটা কারণ। এই এই ত্রুটিগুলো আমি বের করতে পারছি। বুঝছো কিনা বিষয়টা? বলে যে আমি জীবনে কোনোদিন ফেল করিনি। তো বলো যে এতগুলো পরীক্ষা দিলেন আপনি, বলে যে আমি দেখছি যে কোন কোন মানে কোন কোন জায়গাগুলো কাজ করে না, কোন কোন জায়গাতে ত্রুটি থাকলে সফল হয় না মানুষ, এটা আমি বের করতে পারছি। এই ক্লিয়ার? ইউফেমিজম বুঝছো কিনা? লাইনটা বলো তো একটু। নেতিবাচক ধারণার পরিবর্তে ইতিবাচক ধারণা পোষণ। না, লাইনটা বলো না, এই যে এটা আই ডোন্ট ফেল, আমি ফেল করি। I succeed in finding out what doesn't work. আমি ফেল করি না, আমি শুধু দেখি। তো বলে যে এত ফেল বারবার অনেকবার ফেল করছেন পরীক্ষায়, বলে যে শুধু আমি দেখছি যে কি কি বিষয়ে দুর্বলতা থাকলে মানুষ কি হয় না, বলো, এটা আমি বের করতে পারছি। তত আমি সফল নাকি? তাই না বলো? প্রিলিমিনারি পরীক্ষায় ফেল করেও আমি কি বলো, সফল কিভাবে বলো, কিভাবে বলো না? দুর্বলতা খুঁজে পাইছি আমি স্যার। আমি খুব বুঝতে পারছি যে কোন কোন বিষয়ে দুর্বলতা থাকলে মানুষ কি করতে পারে না, বলো, আমি অন্যের পরামর্শ দিতে পারবো। হ্যাঁ, ওকে, হ্যাঁ। আমি কখনো ফেল করি না, আমি অভিজ্ঞতা অর্জন করি, এরকম আর কি। হ্যাঁ, ডান। হাইপারবল তো আজকে প্রথম শুনলাম নাকি? না, স্যার আগে হাইপারবলের সাথে আমরা প্রথম পরিচয় ঘটছিল কখন, কে বলতে পারবো দেখি? যে হাইপারবল শব্দটা এই লিটারেচারের ক্লাসে প্রথম কখন শুনছিল? হেমলেটে। হ্যামলেটে নো, ম্যাকবেথে। হ্যামলেট কেন? অল দ্য পারফিউমস স্যার অফ অল আরাবিয়া, দ্য হ্যাঁ অল দ্য পারফিউমস অফ আরাবিয়া উইল নট সুইটেন দিস লিটল হ্যান্ড, তাই না? তাই না? এরপরে ওই যে 10,000 সো আই এট এ গ্ল্যান্স, মনে আছে নাকি এগুলা? জি স্যার ওর Wandered lonely as a cloud. এই hyperbole is an extreme exaggeration. Okay.
An extravagant statement to use the exaggerated terms of the purpose of emphasis, মানে খুব বাস্তবের চেয়ে অনেক বেশি অত্যঞ্জন করে বললে এটা না বললে আমি বলবো আই এম সো হাংরি আই কুড ইট এ হর্স, এত খিদা আমি পুরো একটা হাতি খেয়ে ফেলতে পারবো, ঘোড়া খেয়ে ফেলতে পারবো, এরকম আর কি। বললো যে শি ক্রাইড সো লং, সে এত বেশি কাঁদছে, কাঁদতে কাঁদতে হ্যাঁ শি মেড এ লেক, বললো যে তার গালের মধ্যে খাল হয়ে গেছে। এটা কি বাস্তব? না। ওকে, এই দেখো ওই যে এই লাইনটা কি তোমরা কখনো শুনতে লাগে না? আই লাভ, হ্যামলেট বলতেছিল আই লাভ ওফেলিয়া, 40,000 brothers could not with all their quantity of love make up my sum, what wilt thou do for her? কে বলছে এটা? লেয়ারটেস লেয়ারটেসকে কে বলছে? হ্যামলেট হ্যামলেট। বলছিল স্যার। লেট বলছিল লেয়ারটেস হ্যাঁ হ্যামলেট বলছিল লেয়ারটেসকে, হ্যাঁ তাই না? ওকে, আই লাভ ওফেলিয়া 40,000 brothers, তাহলে কিসের উদাহরণ বলো? হাইপারবোল হাইপারবোল। হাইপারবোল আয়রনি কি কোনোদিনও শুনছো? আয়রনি শুনলে কোন জি জায়গায় শুনছিলে? লিটার বলো, কোন জায়গায় শুনছিলে, কোন জায়গায়? স্যার উজাইমেন্ডিয়াস থ্যাংক ইউ সো মাচ। মাই নেম ইজ উজাইমেন্ডিয়াস কিং অফ কিংস, এখানে শুনছিলে তাই না? মাই নেম ইজ উজাইমেন্ডিয়াস কিং অফ কিং। তাহলে টু ইউজ অফ ওয়ার্ডস, দ্য ইউজ অফ ওয়ার্ডস টু কনভে দ্য অপোজিট অফ দেয়ার লিটারাল মিনিং, যা বলবা উল্টাটা বোঝানোর নাম কি বলো? আইরনি ছেলে ভালো Irony. Irony. ফান করে এরকম আর কি। ওকে, হ্যাঁ। The boy showed his merit by making 20 mistakes in 10 minutes, এই যে বলছিলাম my name is Ozymandias king of kings, তাই না? king of kings কেন যে এসটা দিতে বললে যাই, ব্রুটাস is an honorable man, মীর জাফর খন্দকার মোশতাক is an honorable man, হইছে? বুঝাই এটা ঠিক অর্থটা বুঝাইছো না উল্টাটা বুঝাইছো? উল্টোটা বুঝাইছে উল্টাটা ওয়াটার বোঝানো ওয়াটার হয়েছে। এভরিওয়্যার, চারিদিকে পানি আর পানি, পানির অভাব বুঝাইছো নাকি প্রাচুর্য বুঝাইছো? আর অভাব বুঝাইছে অভাব স্যার। এরপরে লিটোটস হইলো মানে নেতিবাচক শব্দ ব্যবহার করে ইতিবাচক, লেস ইম্পর্টেন্ট। তারপরে এন এফার্মেটিভ ইজ এক্সপ্রেসড বাই নেগেটিং ইটস অপোজিট, মানে হলো যে সে অসুখী নয়। আবার বলো, সে অসুখী নয় মানে কি? মানে সে সুখী। সে সুখী। নেতিবাচক শব্দ, দুইটা নেতিবাচক শব্দ মিলে পজিটিভটা দারুণ। নিউ ইয়র্ক ইজ নট এন অর্ডিনারি সিটি, তাহলে অর্ডিনারি ইজ নট এন অর্ডিনারি সিটি, এন অর্ডিনারি সিটি, নট এন অর্ডিনারি সিটি মিন্স এক্সট্রাঅর্ডিনারি শি ইজ নট আনলাইক হার মাদার, মানে কি? লাইক লাইক, ঠিক আছে কিনা? দিস উইলিয়াম শেক্সপিয়ার ওয়াজ নট এ ব্যাড প্লে রাইট, নট এ ব্যাড মানে কি? গুড মানে নট ব্যাড মানে হলো গুড, নট আগলি হলো প্রিটি, নট বিউটিফুল রং মানে হলো রাইট, নট নো অর্ডিনারি মানে হলো এক্সট্রা অর্ডিনারি। লিমেরিক, এটা পরীক্ষা আসে শুধু, মানে লিমেরিক ইজ এ ফানি পোয়েম অফ 5 লাইন্স। আবার বলো, লিমেরিক কয় লাইন? ফানি Five ফাইভ লাইন 5 Funny লাইনের poem. মজাদার ছড়াকে বলা হয় কি বলো? লিমারিক শেষের টুকুন রাখলে হবে লিরিক। লিরিক শব্দটা শুনছিলা? জি লিরিক মানে কি? গীতি কবিতা নো, মানে এটা একটা গীতি কবিতা আছে, ঠিক আছে। মানে লিরিক মানে মানে আসলে কি? এই ইংলিশটা একটু করে শোনাও। এ শর্ট পোয়েম স্যার গান গাওয়া উইথ যাবে কবিতাগুলো দিয়ে। উইথ সং কাইন্ড লাইক কোয়ালিটি, হ্যাঁ। তোমার একটা লিরিক মিউজিক ধরো, অফেন কনভে হ্যাঁ ধরো আমি বলি, দেখি তো কাজলা দিদি ছোটবেলায় কবিতা পড়ছিল কিনা? জি স্যার। জি স্যার।
ডান। আমি এটা নিশ্চয়ই একটা কবিতা শুনছো। ফলে আমাদের জাতীয় সঙ্গীত থেকে শুরু করে যেই কবিতাই গান আকারে গাওয়ার সুযোগ থাকে, এটার নাম কি বলো? গীতি কবিতা। লিরিক। লিরিক। অসংখ্য কবিতা গান আকারে গাওয়া যায়। হ্যাঁ, মেটাফর। এক কথায় যথা, যেরূপ, যেমন, অ্যাজ, লাইক প্রভৃতি উপমাবাচক শব্দ প্রয়োগ না করে দুটি অসদৃশ বিষয়ের মধ্যে সরাসরি তুলনা করলে এটার নাম হলো মেটাফর। একদিন ক্লাসে আমি গানটা আমায় নহে গো ভালোবাসো ভালোবাসো মোর গান ক্লাসে শুনেছিলাম না একদিন। জি স্যার। জি স্যার। অল দ্য ওয়ার্ল্ড মেটাফরটা আরেকটু বললে ভালো হয়। হ্যাঁ দেখো, এটা অল দ্য ওয়ার্ল্ড স্টেজ, সমগ্র পৃথিবীটা একটা রঙ্গমঞ্চ। এখানে কি অ্যাজ লাইক শব্দ ব্যবহার করা হয়েছে? আসলে কি রঙ্গমঞ্চ নাকি রঙ্গমঞ্চের মতো? মতো। একদম রঙ্গমঞ্চই স্যার। মতো। মতো শব্দটা কি উচ্চারণ করছে বলছে এখানে? বলে নেই। না। বঙ্গবন্ধু ইজ দ্য হিমালয়স। আসলে কি বঙ্গবন্ধু ইজ দ্য হিমালয়স না বঙ্গবন্ধু ইজ অ্যাজ গ্রেট অ্যাজ দ্য হিমালয়স, অথবা বঙ্গবন্ধু Is ইজ as লাইক, great as Himalayas. তুলনা করা যায়, কিন্তু তুলনাবাচক শব্দ অ্যাজ বা লাইক ব্যবহার করা হয়েছে কিনা? হয়নি স্যার। না। লাইফ ইজ এ জার্নি। হ্যাঁ, দেয়ার হোম ইজ এ প্রিজন। আসলে কি তাদের হোমটা কি প্রিজন নাকি দেয়ার হোম ইজ লাইক এ প্রিজন? পিছনের মতো। Like a pigeon. লাইক এ প্রিজন। অ্যাজ লাইক শব্দ ব্যবহার না করে সরাসরি তুলনা করলে লাফটার ইজ অ্যাজ দ্য মেডিসিন। সরি লাফটার ইজ দ্য মিউজিক অফ দ্য সোল। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, লাফটার ইজ লাইক দ্য মিউজিক অফ দ্য সোল। এটা কি হাসি মিউজিকের, হাসি হইলো আত্মার মিউজিক। ওকে, আত্মার সঙ্গীত। এখন যদি বলি এটা কি আত্মার সঙ্গীত নাকি সঙ্গীতের মতো? আসলে সঙ্গীতের মতো। মতো। এই অ্যাজ বা লাইক শব্দটা কি ব্যবহার করছি? না জি না। স্যার। না। আমরা বললাম যে মারিয়া ইজ এ চিকেন, বললাম যে আমরা মনে করলাম তুমি দেখ একটা পুরো মুরগি, তাহলে চিকেন, মারিয়া ইজ এ চিকেন। আসলে কি মারিয়া চিকেন? এটা আমরা মারিয়ারে রোস্ট করে খাবো এরকম? না স্যার। Maria is like a chicken. হ্যাঁ, অথবা মারিয়া ইজ অ্যাজ উইক অ্যাজ এ কি বলো চিকেন অ্যাজ, অথবা মানে এরকম কিছুতে বোঝানো হয়েছে নাকি? যে মারিয়া ইজ এ হ্যাঁ, চিকেন দ্বারা কি বোঝানো হয়েছে? মারিয়ার কোনো মুরগির নাম না নাকি স্যার। বোঝানো হয়েছে মারিয়া ইজ লাইক এ চিকেন অথবা মারিয়া ইজ অ্যাজ উইক অ্যাজ এ চিকেন, এরকম না? তো জি এরকম না স্যার। বলে যে মাশরাফি ইজ এ টাইগার, তাহলে অ্যাজ লাইক শব্দটা ব্যবহার করে তুলনা করলে সিমিলি, সরাসরি তুলনা করলে মেটাফর। সরাসরি তুলনা করছে। সরাসরি, হ্যাঁ। ম্যাটোনিমি। ম্যাটোনিমি হলো বাংলায় বোঝো, ইট ইজ এ ফিগার অফ স্পিচ দ্যাট রিপ্লেসেস দ্য নেম অফ এ থিং উইথ দ্য নেম অফ সামথিং এলস উইথ হুইচ ইট ইজ ক্লোজলি অ্যাসোসিয়েট। কোন জিনিসের নামের পরিবর্তে এটির সাথে জড়িত অন্য কোন নামের ব্যবহার। শুনো, দাঁড়াও। বাংলাদেশ, প্রধানমন্ত্রী। না 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 না, বাংলাদেশ I-20 আসলে তোর কিনা বিশ্বকাপ ক্রিকেটে হেরেছে, মানে বাংলাদেশ প্রথম রাউন্ডে বাদ গেছে। কে বলো তো? বাংলাদেশ। এই বাংলাদেশ শব্দটা দিয়ে আমি বুঝাইছি বাংলাদেশের ভূখণ্ড, এটা বুঝাইছি। না। বাংলাদেশের 17 কোটি জনগণ, 17 কোটি জনগণ হারছে, এটা বুঝাইছি। না, বাংলাদেশ, বাংলাদেশ ক্রিকেট টিম। ক্রিকেট টিম। বাংলাদেশ ক্রিকেট টিমের পরিবর্তে অনলি কি শব্দ ব্যবহার করছি বলো? বাংলাদেশ। বাংলাদেশ। ঠিক না? ওকে, এই যে দেখো, ইংল্যান্ড ডিসাইডস টু কিপ চেক অন ইমিগ্রেশন। ইংল্যান্ড, এটা কি ইংল্যান্ড নাকি দ্য গভর্নমেন্ট অফ ইংল্যান্ড? The government of England. দ্য পেন ইজ মাইটার, দ্য পেন ইজ মাইটার দেন দ্য শোড। অসির চেয়ে মসি বড়। এই পেন, পেনটাকে কি বোঝানো হয়েছে? পেনটা কিসের পরিবর্তে? পেন কি কলম? মানে এটা দিয়ে কি বুঝাইছো যে কলম আর তলোয়ারের মধ্যে,
যদি আপনি যুদ্ধ লাগে বড় হইলো কলম, কারণ কলমটা তলোয়ারের চেয়ে শক্ত। এটা ব্যাখ্যা। জ্ঞানীকে বোঝানো হয়েছে। মানে হলো একটা হলো জ্ঞান, একটা হলো শক্তি। একটা হলো জ্ঞান, একটা হলো মিলিটারি ফোর্স। কোনটা বেশি শক্তিশালী? জ্ঞান। ওকে, তাহলে কোন শব্দের পরিবর্তে দা হোয়াইট হাউস ইজ কনসার্ন অ্যাবাউট টেরোরিজম। হোয়াইট হাউস মানে কি ওই হোয়াইট হাউসের বিল্ডিংটা কনসার্ন? ওকে, হ্যাঁ। ওড, ওডের কথা আজকে আর টাইম না স্যার। আর বেশি সময় লাগে? এরপর আমি শেষের দিকে আবার একটু একবার করে শোনা যাবো শুধু। ধরো ওড কি শুনছিল, ওডের কথা মনে আছে? আমি আগে পরে আবার একবার রিপিট করবো, একবার শোনা যাও লাস্ট। ওড মানে কি ওই মনে আছে কিনা? ইট ইজ এ লিরিক পোয়েম না দ্যাট বিগিনস উইথ হতাশা, তারপর সান্ত্বনা। সান্ত্বনা দিয়ে শেষ হয়। ওকে, আমি এখান থেকে আরেকবার টানবো, তোমাদেরকে শুধু শুনে রেখে আর 5-7টা আছে, 5-7টা বাড়াবো। অনোমাটোফিয়া হলো অনুকার শব্দ। এগুলো আমি একটু রিপিট। অনোমাটোফিয়া অনুকার শব্দ। বে বে ব্ল্যাক শিপ মনে আছে কিনা? মাসি বন বন ঝন ঝন হাসি কন ঠন ঠন খন খন, আছে না এরকম? অনোমাটোফিয়া। জি স্যার। অক্সিমরনটা আমি আগামী ক্লাসে একটু বুঝিয়ে বলবো। ব্যালাড আর লিরিকের মধ্যে তাহলে পার্থক্য কি হলো? দুইটাই তো গাওয়া হচ্ছে, দুইটাই কবিতা। দুইটাই গাওয়া যায়। একটা পুরো কাহিনী, একটা বিশাল কাহিনী, কাহিনী কাব্য। লিরিক কাহিনী না, বুঝছো কিনা? তুমি কি এই যে জাতীয় সঙ্গীত কি কাহিনী? না স্যার। স্যার দুইটাই। অক্সিমরনটা আগামী ক্লাসে বলবো। প্যারাডক্স নিয়ে নাম শুনছো? প্যারাডক্স প্রথমে শুই যে ঘুমিয়েছে শিশুর পিতা, সব শিশুর অন্তরে, চাইল্ড ইজ দ্য ফাদার অফ ম্যান, মনে আছে কিনা? প্রথমে শুনলে মনে হবে ইললজিক্যাল, তাই না? এ স্টেটমেন্ট দ্যাট অ্যাপিয়ার্স টু কন্ট্রাডিক্ট ইটসেলফ, আপাত বিরোধী হলেও সত্য, তাই না? ওকে, পার্সনিফিকেশনও নিশ্চিত নাম শুনছো? পার্সনিফিকেশন কিনা? জড়বস্তুকে জীবিত রূপে কল্পনা করা। হ্যাঁ, ব্যক্তি রূপ দান করা। ওকে, দ্য ওয়াইফস বিসাইডস দ্যাম ড্যান্সড। ওয়াইফস ঢেউ নাচতেছিল। নাচতে তো নাচে যে মানুষ, কিন্তু যখন ঢেউকে নাচাচ্ছ তখন কি বলো? দ্য ফ্লেম অফ দ্য ক্যান্ডেল ড্যান্সড ইন দ্য ডার্ক। আসলে কি নাচার ক্ষমতা তো মানুষের, তাই না? পান, পান নিয়ে আগামী ক্লাসে বলবো। পান হলো শব্দের খেলা, একটু পরে আগামী ক্লাসে বলতে হবে। স্যাটায়ার, স্যাটায়ার হলো হাস্যরসাত্মক ব্যঙ্গ রচনা। স্যাটায়ার কি আমরা পড়ছি? ওই যে স্যাটায়ার পড়ছি, হ্যাঁ। স্যাটায়ার শব্দের উচ্চারণ করছিলাম, ওই যে এপিক স্যাটায়ার। কে বলো তো এপিক স্যাটায়ার লিখছিল? জন ডানের গল্পটা আলফেন্সো, ওইটা না স্যার? জন ডান এটা নাকি ডন জুয়ান? না না, জন, হ্যাঁ হ্যাঁ, ওইটা। কার লেখা? লর্ড বাইরনের লেখা। থ্যাংক ইউ সো মাচ, মনে করতে পারছো। হ্যাঁ হ্যাঁ, মানে এই যে আচ্ছা, স্যাটায়ার নিয়ে আগে। স্যাটায়ার হলো ওই যে প্রহসন। ওই যে বললাম না তোমার, কাতুকুতু দেবে, হাসি উদ্রুগ হবে, পড়া যাবা, মানে হাসতে হাসতে লুটে পড়া যাবা। পরে যখন উঠা দাঁড়াইয়া আমরা কি ফিল করব? সে আমাকে হাসায় নাই, সে কি করছে বলো? অপমান করেছে। এটা হলো স্যাটায়ার। হ্যাঁ, সিমিলি তো কি আবার লাগবে? সন্ধ্যার আগে ঝিলিমিলি ঝিলমের স্রোতখানি বাঁকা, আধারে আধারে মলিন হলো, যেন খাপে ঢাকা বাঁকা তলোয়ার। যেন আছে নাকি? যেন ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ কি বলো? ঝলসানো রুটি। এতদিন তেমনই দেখেছি তারে অন্ধকারে, বলছে সে এতদিন কোথায় ছিলেন। এটা কেমনি কথাটা বলছে? পাখির নীরের মতো চোখ তোলে নাটোরের বনলতা সেন। কি আছে বলো? মতো। তাহলে যেন, মতো, বোধ হয়, এজ, লাইক, এগুলো শব্দ দ্বারা তুলনা করলে এটার নাম কি বলো? আচ্ছা, বাংলা সাহিত্যের সবচেয়ে প্রেমস্পর্শী কবিতা কোনটা? মেবি বনলতা সেন। বনলতা সেন, সত্য কথা। এখন বলো, এই বনলতা সেনের মধ্যে এই যে একটা কবিতা, এই লাইনটা বললো, এটা কেমন কথা হইলো? তেমনই দেখেছি তারে অন্ধকারে, বলেছে সে একটু পাখির নীরের মতো চোখ তোলে নাটোরের বনলতা সেন। কোন কথা হইলো? পাখির ভাষা দেখছো? জি স্যার। পাখির ভাষা এরকম না? এইরকম যদি এরকম কেউ যদি চোখ তুলা তাকায়, এটা কি মানুষ না ভূত? মুতিয়া মুরালিধরন দেখছিল কিনা জীবনে কোনোদিন? আজরাইল।
তো এটা তো এই যদি পাখি নীড়ের মতো চোখ তোলে, এরকম যদি ভৌতিক ভাবে এরকম বড় বড় চোখ করে তাকায়, তাহলে প্রেমিক তো দৌড় দেবে ভয় ভয় পাইয়া। তাহলে এটা কেমন হলো? প্রেম তো আমার ছুটে যাওয়ার কথা, প্রেম কেমনে প্রেম শশী কইতে গেলো বুঝিয়ে বলো। তাও আবার অন্ধকারে স্যার। হ্যাঁ অন্ধকারে, তেমনই দেখেছি তার অন্ধকারে। তো অন্ধকারে পাখির বাসার মতো চোখ তুলে বলছে, ও বাবা এতদিন কোথায় ছিলেন? কি স্যার একটা সাজেশন নিতাম স্যার। না আগে বলো, এটার মধ্যে প্রেম প্রেম পাইছো স্যার কোথায় সেটা বলো। আশ্চর্য হয়ে চোখ আর কোন পাইলাম গো স্যার, এটা তো ভয়ঙ্কর একটা বিষয়, তো স্টক করে মারা যায় এটাকে বলা হয় ফার রিয়েলিজম। মনে রাখবা যে হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পরে, এটা পুরাটাই ফার রিয়েলিজম, পরাবাস্তবের কবিতা। হ্যাঁ, সার রিয়েলিজম বলা হয়। সার রিয়েলিজম হলো তোমার বলি অনেক দূরের বাস্তবতাকে নেয় না। হ্যাঁ, উম, তোমার একটা উদাহরণ বলি। পাখি যেমন সারাদিন ক্লান্ত শ্রান্ত হওয়ার পরে, হ্যাঁ, তার নীড়ের কাছে আসে, বুঝছো কিনা? তার বলো এবার বলো, তার সব দিনের ক্লান্তি সব ভুলা যায়। তো আমি ওই সিংহল সমুদ্র থেকে একদম মালয় সাগরের সব দুনিয়া টুনিয়া ঘুরা যখন সব একদম আসা এসে যখন আমার বনলতা সেনের কাছে আমি আসছি, সে আমার দিকে এমন ভাবে তাকালো, তার চোখের মধ্যে আমি আমার জীবনের আশ্রয় খুঁজে পেয়েছি। বুঝছো কিনা? এই ক্লিয়ার? জি স্যার। হুম। লাস্ট তাহলে সিমিলি গেল। স্যার কমেডি অফ হিউমার, কমেডি অফ ম্যানারটা ও একটু আসবে, বলবেন? কমেডি অফ হিউমার আর কমেডি, এটা পারবা এলিজাবেথ পিরিয়ডে পারবো, মনে রাখো। কমেডি অফ হিউমার, কমেডি অফ ম্যানার, একজন একটা হলো কমেডি অফ হিউমার হলো বেন জনসন, আর কমেডি অফ ম্যানার হলো কে বলো? কমেডি অফ ম্যানার কে? উইলিয়াম কনগ্রিভ। সনেট আগামী ক্লাসে আবার একটু মনে করে দেবো, সনেটের প্রকারভেদ নিয়ে। সনেটটা কি লাগবে না? আন্ডার স্টেটমেন্ট লাস্ট। আন্ডার স্টেটমেন্ট হলো এই মানে কম গুরুত্বের কথাকে বেশি গুরুত্ব দিয়ে বলা, বেশি গুরুত্বের কথাকে কম গুরুত্ব দিয়ে বলা। আগামী ক্লাসে গল্প বলে দেবো একটু। ট্রাজেডি তো শুনছি লাস্ট। ট্রাজেডি, ট্রাজেডি কি নায়ক মরে গেলে ট্রাজেডি হয়ে যাবে? না ট্রাজেডিতে স্যার, কি কি থাকতে হবে? ক্যারেক্টার হবে এভারেজ টাইপ অফ পারসন, ট্রাজিক ফ্লো থাকবে, তারপরে ক্যাটাস্ট্রফি আসবে আকস্মিকভাবে, তার ভুলের কারণে একটা মহাদুর্যোগ তার উপর নেমে আসবে। সার্থক ট্রাজেডিতে অবশ্যই কি থাকবে বলো? ক্যাথারসিস থাকবে না স্যার? তাহলে আগামী ক্লাসে ইনশাল্লাহ আমরা 5 মিনিট সময় নেব, 5 থেকে 10 মিনিট সময় নেব একটু পুনরালোচনা করার জন্য ওইগুলা যেগুলো আমি শেষের দিকে টেনে গেছি। পর্ব আমরা এলিজাবেথান পিরিয়ড, মানে ওই যে ওই শুরু থেকে বইয়ের। হ্যাঁ, আমাদের পরে টার্গেট হলো স্যার ওল্ড থেকে রেনেসা শেষ করা, 1660 সাল পর্যন্ত শেষ করা। কথা কি বুঝাইতে পারছি? জি স্যার। জি স্যার 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 প্যারাডক্সটা মেটাফোরের একটু বলবেন? কি প্যারাডক্স। আগামী ক্লাসে তো আসবে, তো এটা আবার তাই না গেছি তো আজকে। এই যে স্যার শেষের মেটাফোরের এখানে একটা 35 জিনিস থেকে ছিল টানবো। স্যার। শেষের কি বলছিলাম বলো? স্যার ওই স্যার যে মেটাফোরের ওখানে ছিল স্যার। হ্যাঁ হ্যাঁ, কি একজন করে বলো তাড়াতাড়ি। হ্যাঁ, স্যার মেটাফোরের ওখানে ছিল স্যার সিচুয়েশন ভার্সেস দ্য রিয়াল থিংস, এই বিষয়টা আগামী একটু। ক্লাসে বলো, আগামী ক্লাসে বলো। স্যার আমি বলছিলাম উম, যে 3 যুগ, বাংলা সাহিত্যের 3 যুগ আর 11জন সাহিত্য, যদি আমি ইনস এন্ড আউটস পড়ি কত কমন পাইতে পারি বাংলা সাহিত্যে? আধুনিক যুগটা ভালো করে পড়ো, মধ্যযুগটা আধুনিক যুগ। সুপারফিশিয়াল সিলেক্টিভ পড়ো, মধ্যযুগ আর প্রাচীন যুগ। আর আধুনিক যুগটারেও বাছাই করে নজরুল, রবীন্দ্রনাথ, মাইকেল মধুসূদন দত্ত, 11জন। মানে এরকম 12, 14, 16, 17, 17 জন রাইটার যারা আছে এদেরকে ভালো করে পড়ো। আধুনিক প্রজন্মের মুক্তিযুদ্ধকে নিয়ে যারা লিখছেন, শামসুর রহমান, হুমায়ুন আজাদ, সেলিনা হোসেন, এদেরকে একটু পড়ো। আওয়ামী ভাবধারার কবি যারা আছেন, নীলনন্দ গুণ, এদেরকে ভালো করে দেখো একটু। জি স্যার। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। ঠিক আছে ইনশাল্লাহ। হ্যাঁ, আল্লাহ হাফেজ। তাহলে দেখা হবে ইনশাল্লাহ আগামী ইয়াতে। হ্যাঁ, সেটা দিয়ে দেবো, একটু দেখে রেখো। আল্লাহ হাফেজ। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ইনশাল্লাহ।